নমস্কার। আজকের লাইভে স্বাগত জানাই। একটু দেরি হয়ে গেল। ৮টার আসার কথা ছিল, তবে নাগাদ বলেছিলাম। এই লাইভে আপনাদের কাছ থেকে পাওয়া হোয়াটসঅ্যাপে বা মূলত হোয়াটসঅ্যাপে কিছু প্রশ্নকে রেখেছি আলোচনা করবার জন্য। সহযোদ্ধা পাঠকদের প্রশ্ন, এবং আগামীকাল থেকে আমি কলকাতা বইমেলায় থাকছি, সে বিষয়ে আমার কিছু বক্তব্য, কারণ যাতে করে আপনাদের সুবিধে হয় আর কি। কারণ বিগত যে বইমেলাগুলো বা এই যে অনুষ্ঠানের ক্ষেত্রেও আমার যা অভিজ্ঞতা হয়েছে, সেইগুলো যেন ভুল বোঝাবুঝি থেকে আপনারা এই অধমকে যেন ভুল না বোঝেন, তো সেই জায়গাটা পরিষ্কার করে দেওয়া ভালো। আগে আমি দেখে নিই যে প্রশ্নগুলো কি, যেগুলো আমি সিলেক্ট করেছি আজকের লাইভের জন্য, সেগুলো আপনাদেরকে কয়েকটি প্রশ্ন আগে পড়ে শোনাই। এছাড়াও আরো কিছু প্রশ্ন থাকবে, তবে মূলত এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। লাইভ চলাকালীনও আপনারা প্রশ্ন করতে পারেন, যদি মনে হয় আমার পক্ষে সম্ভব হয় আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেব আপনাদের। প্রথম প্রশ্ন, করোনা ভ্যাকসিন নিলে সবাই কি মারা যাবে? ল্যাব মিট কবে থেকে আসবে? দ্বিতীয় প্রশ্ন। এরপর কি কি ভ্যাকসিন আসছে? তৃতীয় প্রশ্ন। ভ্যাকসিন কার্ড না পেলে কি ভর্তিতে সমস্যা হবে? বাচ্চা কাচ্চাদের ভর্তিতে সমস্যা হবে, সেক্ষেত্রে কি করা যাবে? টাকা কি বিলুপ্ত হবে? কারেন্সি, সেটা কি বিলুপ্ত হবে? পরিবারের ভবিষ্যৎ কি? পরিবার বলতে উনি সম্ভবত, অবশ্যই আমার যা মনে হচ্ছে, পরিবার ব্যবস্থাকে বুঝিয়েছেন। নিউ ওয়ার্ল্ড অর্ডারে পরিবারের কি ভবিষ্যৎ হতে পারে? এই কটি প্রশ্ন এক এক করে আলোচনা করব। বলাই বাহুল্য, এই প্রশ্নগুলো যারা করেছেন তারা বেশিরভাগই নবাগত, নিউ কামার্স। তারা আমার এই পেজে, ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে, পেজ থেকেই হোয়াটসঅ্যাপে এসেছেন বা ইউটিউব থেকে এসেছেন। তারা সমস্ত ভিডিও দেখার সময় পাননি, স্বাভাবিক, লম্বা লম্বা ভিডিও বা কর্মব্যস্ততাও তো থাকে, আরো আনুষঙ্গিক অনেক কারণ থাকে, তারা দেখে উঠতে পারেননি বা এখনো সময় পাননি, একেবারেই নবাগত। তারাই এই প্রশ্নগুলো করছেন, কারণ এই প্রশ্নগুলোর উত্তর আমি আগেই দিয়ে দিয়েছি বিভিন্ন ভিডিওতে। আলাদা করে এগুলো নিয়ে ভিডিও না করলেও লম্বা ভিডিওতেও তার মধ্যে বিভিন্ন আলোচনা প্রসঙ্গে এই উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি। তবুও আজকে এই প্রশ্নগুলো একসাথে থাকলো এই ভিডিওতে, সমস্যা নেই, অসুবিধে নেই। তো তারপরে বলি যে কলকাতা বইমেলা 23 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমি প্রতিদিনই থাকবো, এই ধরুন 1টা থেকে 7:30 পর্যন্ত আপনাদের জন্য থাকবো। কেন থাকবো, কি জন্য থাকবো, এগুলো বহুদিন ধরে বলেছি, আর দরকার নেই। তো আপনাদের সবাইকে স্বাগত জানাই। কারণও বলেছি এই ভিডিওতে, আর বারবার করে বলবো না কেন আসতে বলছি। যারা এসেছেন একবার অনুষ্ঠানে তারাও আসুন, যারা আসেননি তারা তো আসবেনই অবশ্যই। আজকেই একজন ফোন করেছিলেন, তার স্ত্রী গর্ভবতী, তাকে নাকি জোর করে এই ইচ্ছের বিরুদ্ধে টিটেনাস, আপনারা তো জানেন, প্রসূতিকে দেওয়া হয়, যাই হোক এই অবস্থায় দেওয়া হয়। তিনি ফোন করেছিলেন, আমি তাকেও আসতে বললাম, কারণ অমৃত অ্যাভয়েড করলে তো হবে না, গর্ভাবস্থায় আরো বেশ কিছু খাবার দাবার, পথ্য, এগুলো আনুষঙ্গিক অনেক বিষয় রয়েছে, তাই নয় কি? যাই হোক, তাহলে আবার বলি, যারা আগামীতে পিতা মাতা হতে চলেছেন, বিশেষ করে তারা, সবাই তো আসবেনই, কিন্তু তারা বিশেষ করে, এই অনুষ্ঠান হয়ে গেল, মিলন আড্ডা হয়ে গেল, বই মেলার পরে যদি এরকম দেখা যায় যে তিনি আমার পেজে আছেন, ইউটিউবে আছেন, বলছেন আছেন, অথচ এই আহ্বানের পরেও তারা আসেননি, আসতে পারেননি, তারপরে যখন স্ত্রী হয়তো 3 মাসের বা 4 মাসের প্রেগন্যান্ট, এই অবস্থাতে ফোন করছেন এবং বিভিন্ন রকম বিষয় জানতে চাইছেন,
তো এরকম ঘটনা ঘটেছে। তো তাই তখন তারা কি, তখন বলি এরকম ক্ষেত্রে তো আমি বারবার করে বলেছি যে মুখোমুখি এসে কথা বলুন, মুখোমুখি এসে কথা বলুন, বারবার করে বলেছি। তো তারপরেও যখন তারা উত্তর দেন যে না আমি দূরে থাকি, কেউ বলে আমি মুর্শিদাবাদ থাকি, কেউ বলে আমি দক্ষিণ দিনাজপুরে থাকি, আমি বললাম দেখুন, আপনার কাছে যদি সন্তান এবং এই স্বাস্থ্যের ব্যাপারটা এত বড় একটা আন্দোলন, লড়াই, যদি আপনার কাছে এবং সন্তানের নবজাতককে নিয়ে যদি আপনি ভাবেন, যদি সেটা সত্যি গুরুত্বপূর্ণ হয়ে থাকে আপনার কাছে, তাহলে এতদিন ধরে বইমেলা চলে এবং এতবার করে এত জায়গায় যাই আমি, তার মধ্যে আপনি সময় করে আপনার আগামী মানে প্রজন্মের জন্য সময় করতে পারেননি। তার মানে সেক্ষেত্রে আমি কেন কি করব, আমার কি ভূমিকা? আপনি নিজেই তো যথেষ্ট আগ্রহী নন, তাই না? হলে তো আপনি, এই দূরত্বটা কি তখন কোনো ম্যাটার করে? আপনার পরিবার পরিজনের অসুখ হলে আপনি তো ভেলোরে নিয়ে চলে যান, সাউথ ইন্ডিয়া নিয়ে চলে যান, হ্যাঁ, কলকাতার কোনো নামি দামি নার্সিং হোমে ভর্তি করেন বা অমুক জায়গায় নিয়ে চলে যান, তখন তো আপনার সময় ঠিক বেরিয়ে যায়, তাই নয় কি? কেন? গুরুত্বপূর্ণ বলে তো এই ক্ষেত্রে এটাও সমান বা তারও চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই উপলব্ধি যদি আপনাদের না হয়ে থাকে তাহলে আমাকে মার্জনা করবেন, আমি বলে দিলাম। আচ্ছা, এবার প্রতিদিনই থাকবো বলছি, মোটামুটি 1টা থেকে 7:30 পর্যন্ত। মেসেজ করেও আসতে পারেন, নাও পারেন। স্টলে এলে আমাকে না পেলে দেখা গেল আপনি বই নিতে এসছেন, সেক্ষেত্রে আমি থাকি বা না থাকি কোনো প্রশ্ন সমস্যাই নেই, কোনো প্রবলেমই নেই, বই নিলেন চলে গেলেন। কিন্তু যদি মনে হয় যে আমার সঙ্গে কোনো আলোচনা আছে বা দেখা করতে চাইছেন বা সৌজন্য সাক্ষাৎ বা কোনো কিছু যেটা আপনার কাছে জরুরি বলে মনে হচ্ছে, বা অধমের স্বাক্ষর চাইছেন বইয়ে, সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করবেন, কারণ আশপাশেই থাকি আমি, হয়তো অন্য কোনো পাঠকের সাথে চা খেতে গেছি বা কফি খাওয়াতে নিয়ে গেছেন তারা আশপাশে, স্টলে বলা থাকে, সেই ক্ষেত্রে অনুগ্রহ করে 5-10 মিনিট অপেক্ষা করবেন, বা ফোন যদি পান ফোন করবেন। হ্যাঁ, অনেক সময় ফোন লাগে, অনেক সময় লাগে না, অনেক কিছু ফ্যাক্টরস আছে আপনারা জানেন, বা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, বা সবচেয়ে ভালো হলো অপেক্ষা করবেন। গেল। আর একটা বিষয়, আপনারা আমাকে লাইভ গড়ি যেহেতু ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, মিলন আড্ডায় দেখেন, বারবার দেখেন, দেখতে না চাইলেও দেখতে হয় অনেক সময়, তো তাই আমাকে আপনারা সহজেই চিনতে পারবেন যেহেতু বারবার দেখেন। সেক্ষেত্রে আপনাদের যাদের সঙ্গে আমার বারবার দেখা হয়নি, শুধু তাই নয়, একাধিকবার দেখা হলেও অনেক সময় এই যে সরস্বতী পুজো, অনেকে সেজে গুজে আসবেন, স্বাভাবিক, বা অনেকের সাথে আসবেন। এবার আমি বিভিন্ন রকম চিন্তায় ভাবনায় থাকি, বিভিন্ন রকম মাথার মধ্যে কিন্তু ঘোরে। এই অনুষ্ঠানের সময় কিন্তু হয়েছিল, অনেকেরই অভিযোগ, মানে অনেকের নয়, একা মানে 2-3 জন তো এরকম অভিযোগ করেছেনই যে আমি নাকি দেখেও তাদের দেখতে পাইনি। হ্যাঁ, মানে মানে তারা বিস্মিত হয়েছেন, কেউ কেউ আবার যারা কাছের সহযোদ্ধা তারা একটু অবাক, অবাকের সাথে সাথে তাদের খারাপ লাগাও রয়েছে। এরকমও ঘটেছে, আগেও ঘটেছে, এটা শুধু এই অনুষ্ঠানে নয়, আগের বইমেলা অনুষ্ঠান এবং আমার ছোটবেলা থেকে, মানে ধরো 8-9 থেকেই এই ধরনের একটা অ্যাবসেন্ট মাইন্ডেডনেস এর ব্যাপার কিন্তু আছে, থাকে। নিজের জীবনের ক্ষেত্রেও আমি অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু ভুলে যাই, মনে থাকে হয়তো, খেয়াল থাকে না, হয় এটা স্বাভাবিকভাবে ইদানিংকালে, এমন নয় যে বয়সের কারণেই বাড়ছে, এটা আগে থেকে ছিল। এটা আমি ভিডিওতে বলেছি, লেখালেখিতে বলেছি। এমনও হয়েছে কলেজ লাইফের কলেজ লাইফের পরে এরকম সময়ে কোনো একজন নদীর ধারে আমার জন্য অপেক্ষা করছিল, অবশ্যই বুঝতেই পারছেন, নদীর ধারে অপেক্ষা করছিল। তো এবার আমার সেখানে যাওয়ার কথা ছিল, স্বাভাবিক, আমার জন্য সে অপেক্ষা করছে। তো এমন ঘটনা ঘটেছে যে আমি তার পাশ দিয়ে হেঁটে গেছি, তার দিকে নাকি তাকিয়েছি, অথচ তাকে আমি চিনতে পারিনি, এবং
তারপরে এদিক ওদিক ঘুরে টুরে যখন দেখছি যে না আসছে না কি ব্যাপার, তারপরে আমি ওইখানে আবার নাকি ঘটনাচক্রে মানে পৌঁছেছি, একটা দেখতে পেয়েছি তাকে, এবং তার সেই অভিযোগ যে এটাই ছিল যে আমি আধ ঘন্টা আগে তাকে দেখে তার পাশ দিয়ে গটগট করে হেঁটে চলে গেছি। তো এই হলো সমস্যা, ঠিক আছে? তো বই মেলাতে তো সেক্ষেত্রে এরকম ভাববেন না, আপনারা নিজে এসে আলাপ আমার সঙ্গে আলাপ করবেন, সেটাই ভালো হবে। এরকম প্রত্যাশা করবেন না যে আপনি দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, আর আমি গিয়ে আপনার সঙ্গে গিয়ে আলাপ করলাম বা চিনতে পারলাম, চিনতে পেরে হাসলাম, বা উম, করমর্দন করলাম বা আলিঙ্গন করলাম বা যাই যেটাই যখন যে ক্ষেত্রে যেটা স্বাভাবিক। তো এমনটা কিন্তু ভাববেন না, মানে ঘটতে পারে কোনো কোনো ক্ষেত্রে, আবার নাও ঘটতে পারে। তো তাই নিজে এসে, যেহেতু স্টল নাম্বার জানেন 187, গেট নাম্বার 4, একদম 4 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা পর্তভারতী স্টলের সঙ্গে লাগানো, জানেন যখন, তো ওখানে আমি থাকবো, সময়ও বলে দিয়েছি। তো সেক্ষেত্রে একটু নিজে এসেই না হয় আলাপ করলেন, এরকম প্রত্যাশা রাখলেন না, রাখলে কিন্তু এরকম ঘটনা ঘটতেও পারে, আমি কিন্তু বলে দিলাম। সেক্ষেত্রে কিন্তু অধমকে দোষ দেবেন না। হ্যাঁ, প্রথমত আপনাদের তো আমাকে যেমন আপনারা প্রতিদিন কম বেশি দেখেন এবং চিনতে সুবিধা হবে, আপনাদের তো সেক্ষেত্রে হবে না। আমার পক্ষে সেটা সম্ভব নয়। সম্ভব কি? আমার জায়গায় থাকলে বুঝতে পারতেন। পাশাপাশি এই যে একটা ব্যারাম আছে আমার, সেটা তো আছেই, এখনো আছে। সেটা বয়সের সঙ্গে বাড়বে, বই কমবে না। হ্যাঁ, যদিও এখনো পর্যন্ত এটা এর সঙ্গে বয়সের সম্পর্ক নেই, কারণ কলেজ লাইফের পরে যখন ঘটেছে বুঝতেই পারছেন। তো যাই হোক, এই পর্যন্ত ব্যাপার। আর আরেকটা অনুরোধ করব যে আপনারা যদি এই অমৃতের ব্যাপার থাকে, ভ্যাকসিনের ব্যাপারে আলোচনা করতে চান বা কিছু পরামর্শ চান বা স্টাডি চান, গবেষণা চান, তবে স্বামী স্ত্রী উভয়ই আসুন, অথবা নিশ্চিত হয়ে আসুন যে আপনার যে যিনি দোসর মানে স্বামী বা স্ত্রী, তিনি আপনার মতকে বা আমাদের চিন্তা ভাবনাকে গ্রহণ করে ফেলেছেন ইতিমধ্যেই, সে ব্যাপারে সন্দেহ নেই। বাকি ডিটেলসটা মানে কি করণীয় সেটা জানার জন্য আপনি একা এসেছেন। ক্লিয়ার? নইলে কিন্তু ওই একজন হলেন, রাজি হলেন বা ভাবলেন, আর একজন নামলেন, একদম পুরোটাই এই মেন স্ট্রিমের, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয় এবং আমার সময়ও নষ্ট হবে, আপনারও সময় নষ্ট হবে। ঠিক আছে, গেল। আর কি? বইপত্র। বইপত্র তো অবশ্যই অনেকেই সংগ্রহ করেছেন, অনেকে নন, আমি বলেছিলাম আগের ভিডিওতে যারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে 165 জন মতো, 60 জন মতো বই সংগ্রহ করেছিলেন, অর্থাৎ 50%-এর চেয়ে কম। স্বাভাবিক, যারা হয়তো পরে বইমেলা থেকে বই সংগ্রহ করবেন, সবাই তো আড্ডা থেকে বই সংগ্রহ করবেন এমন নয়, অনেকে বলে গেছেন বইমেলা থেকে করবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে যাদের আমি ব্যক্তিগতভাবে চিনি কিন্তু আর্থিক সমস্যা আছে বইয়ের কেনার ব্যাপারে, তারা আমাকে অকপটে জানাবেন। স্টলে যিনি বসে রসিদ করছেন তাকে জানাবেন না, তাকে জানিয়ে লাভ নেই, কারণ তিনি আপনাকে চেনেন না। আমাকে জানাবেন, আমি ব্যবস্থা করব। এবং অনেক সহযোদ্ধা গতবার বইমেলাতেও তারা একাধিক বইয়ের কপি কিনে রেখে দিয়ে গিয়েছিলেন আহ অন্য এরকম যারা আসবেন তাদেরকে দেওয়ার জন্য, যেটা আমি অনেক ভিডিওতে আগেও বলেছি। আপনারা জানেন যে ইউরোপ আমেরিকায় এরকম, আমাদের দেশেও হয়েছে জানি না, আমি নিশ্চিত নই, এরকম অনেক জায়গা রয়েছে যেখানে অবশ্য মানুষের সততা না থাকলে তা সম্ভব নয়। ধরুন কেউ কোনো রেস্তোরাঁতে খাবার খেলেন, এইবার নিজে খাবার খেলেন, তো পাশাপাশি তিনি দুটো এরকম খাবার বা দুটো মিল এক্সট্রা দাম দিয়ে গেলেন, যে বললেন যে এরপরে এরকম কোনো যদি নিডি মানুষ আসে, সেখানে থাকে আর কি, বলা থাকে, এরকম আসেন তারা, তাদেরকে ওটা ওই খরচটা, ওদের ব্যয়টা তাদেরকে এই খাবারটা দিয়ে দেবেন, আমার আমি যে ডলার দিয়ে গেলাম আপনাকে, সেখান থেকে যারা হয় সেটা দিয়ে দেবেন। এটা থাকে, এটা মানুষের সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর মানসিক। তার মানে এই নয় এটা আমেরিকা খুব এ ব্যাপারে করে ফেললো, তা নয়। ব্যতিক্রমে কোনো কোনো মানুষ, কোনো কোনো সংস্থা, কোনো কোনো রেস্তোরাঁ, হোটেল এসব করেছে,
আমি জানি, আমি ছিলাম, গিয়েছি সেখানে, ঘুরেছি এসব জায়গায়, ইউরোপেও হয়েছে, নরওয়েতেও আছে। তো খুব ভালো লাগছে যে আমরা বইমেলার ক্ষেত্রে অন্তত নিশ্চিতভাবে, যেটা আমি জানি সেটাই বললাম, এটা করতে পেরেছি, তাই নিশ্চিন্তে অকপটে জানাবেন। আর একটা বিষয়, সেটা হলো এই বইগুলো কিন্তু আগামীর জন্য, শুধু আপনার জন্য নয়, আগামীর দলিল, এটা মাথায় রাখবেন। কারণ আমার অবর্তমানে এবং আমাদের অবর্তমানে আমরা অনেকেই সমবয়সী আছি, কেউ কেউ কাছাকাছি, একদম তরুণ খুব কমই আছেন আমাদের মধ্যে। তো আগামীতে আমরা যেরকম ছিলাম, এরকম কাজকর্ম করছিলাম, এরকম চিন্তা ভাবনা ধারণ করছিলাম, সেটার দলিল হিসেবে এই বইগুলো জরুরি, তাই নয় কি? কারণ এই টোটাল কন্ট্রোল কায়েম হলে এইভাবে যে আমরা এই কথাগুলো বলতে পারছি, করোনা কালে মনে আছে তো, ফেসবুক উড়িয়ে দিয়েছিল আমাদের, ব্লক করে দিয়েছিল বারবার, কতগুলো প্রোফাইল খুলতে হয়, আমার প্রথম ইউটিউব চ্যানেল উড়িয়ে দিয়েছে ওরা। তো সেটা কি ভেবেছেন চলে গেছে? ওরা দিয়েছে, আপাতত দেখছে কি করা যায়। এই যে সব নিয়ে নিচ্ছে ডিটেল, এসআইআর, অমুক তমুক, সমস্ত কিছু তো নিয়ে নিল না, ডিজিটাল আইডি কেন নিচ্ছে? আগামীতে সোশ্যাল মিডিয়ার উপরও ওরা নজরদারি করবে। ওরা তো অলরেডি শুরু করেছিল, কিন্তু এখন দেখছে যে হিতে বিপরীত হতে পারে, কারণ ব্যাপারটা অনেক জায়গাতেই বেরিয়েছে, এবং বিশেষ করে ইউরোপ আমেরিকার মানুষ অনেক সোচ্চার। এমন তো করা যাবে না যে ভারতের ফেসবুকটা অফ করে কন্ট্রোল করলাম এরভাবে, আর আমেরিকায় অন্যভাবে করলাম। পলিসিটা তো একই মেনটেন করতে হয় এই ভ্যাকসিনেশনের ক্ষেত্রে। তাই ওরা এখন এগোচ্ছে না, কারণ হিতে বিপরীত হতে পারে। তাই ওরা কি করছে, পাল্টা একটা ড্যামেজ কন্ট্রোল মোডে গেছে, এবং পাল্টা ইনফরমেশন, মানে আমরা মিস ইনফরমেশন ছড়াচ্ছি, সেটাকে ট্যাকল করার জন্য ওরা হুকে সামনে রেখে, ফান্ডেড জার্নালগুলোকে সামনে রেখে ওরা পাল্টা একটা লড়াই শুরু করেছে। ইনফরমেশন ওয়ার, ইনফো ওয়ার শুরু করেছে। এটা চলছে, আমি দেখছি। এটা দিয়ে ওরা ট্যাকল করতে চাইছে, কিন্তু মুশকিল, খুবই মুশকিল এভাবে ট্যাকল করা। তাই ওরা শেষ অস্ত্র হিসেবে ওখানে ওরা ফিরতে পারে আগামীতে। তো সেক্ষেত্রে বই কিন্তু একটা বড় মাধ্যম, তাই তো। তো তাই আপনার কথা ভেবে নয়, আপনার হয়তো বই পড়ার সময় নেই, আপনি ব্যস্ত, অনেকে বলেন বই পড়ার সময় নেই। তো আপনার সন্তানের জন্য সংগ্রহ করুন, আপনার প্রিয়জনের জন্য সংগ্রহ করুন, আপনার ভাইপো, আপনার অনেক রকম আত্মীয় স্বজন তো এখনো আছে, পরিবার তো এখনো ভেঙে যায়নি পুরোপুরি, এখনো আছে, তাদের জন্য সংগ্রহ করুন। এবং আমার প্রতিটি বই, কোনো বই ফেলে দেওয়ার মতো নয়, প্রতিটি বই থেকেই আপনারা সমৃদ্ধ হতে পারেন। এবং বর্তমানে যে বইগুলো আমি লিখছি, সেগুলো কিন্তু বাংলা সাহিত্যে আগে কেউই লেখেনি। এটা গর্ব নয়, এটা বাস্তবতা। এইটা বাস্তবতা। এই যে ধরুন বর্তমানে যে লেটেস্ট বইটি, ইডিয়ামের বকবকম, ইডিয়ামের ইতিহাস নিয়ে, এবং সেগুলোর বাক্য গঠন থেকে শুরু করে ইংরেজি ভাষার উপরে, এরকম একটি বই লেখার ইচ্ছা আমার আগেও ছিল, বাবাও চেয়েছিলেন, সেটা আমি করলাম। সেটাও তো আগে বাংলাতে আমি এরকম কোনো বই সত্যি দেখিনি। আপনারা দেখলে আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন, আপনারা যারা বই পড়েন। তো গেল। আর একটা বিষয়, এই বইগুলো আমি যদি মনে করতাম যে আমার অনেক অর্থ আছে এবং আমার সেরকম স্কিলও আছে, আমি চলচ্চিত্র বানাতাম আগে। হ্যাঁ, বইটাই লিখতাম না, লিখলেও কম লিখতাম। কেন বলুন তো? তাতে করে অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া যেত কাহিনী দিয়ে। এই ব্যাপারগুলোকে যদি চলচ্চিত্রের আকারে মানুষের কাছে আনা যেত, অনেক কাজে লাগতো। কিন্তু সেই সামর্থ্য তো আমার নেই, সেই ক্ষমতাও আমার নেই। তো ঋত্বিক ঘটক মহাশয় একবার বলেছিলেন যে সিনেমাকে লাথি মেরে চলে যেতাম যদি এর চেয়ে শক্তিশালী কোনো মিডিয়া আমার কাছে থাকতো, তাই তো বলেছিলেন। তো আমি সেই পর্যায়ে বলছি না, কিন্তু আমি বলতে চাই যে সোশ্যাল মিডিয়া শক্তিশালী, যেটা আমাদের আয়ত্তের মধ্যে আছে। সেখান থেকে দাঁড়িয়ে আমরা যতটা করার করতে পারছি। বইটা আগামী দলিল, কিন্তু সোশ্যাল মিডিয়ার চাইতে শক্তিশালী
অবশ্যই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে শক্তিশালী হলো মেইন স্ট্রিম চলচ্চিত্র, তাই তো? তার জন্য অনেক অর্থ চাই। সেটা যদি আমি চলচ্চিত্র পরিচালক নাও হতে পারি, কিন্তু যদি প্রডিউসও করতে পারতাম, সে অর্থ যদি থাকতো আমার, তাহলে একটা চলচ্চিত্র কিন্তু যদি সেই রকম কাহিনী হয় এবং তার মধ্য দিয়ে এই ইস্যুগুলোকে তুলে ধরা হয়, তাহলে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়া যেত, তাই নয় কি? একটা বললাম এই আর কি। যাই হোক, তাই এই বইগুলো আমার লড়াই, আমি বারবার করে আপনাদের বলেছি। এই যেমন বইমেলার পরে আবার মুর্শিদাবাদ আর হুগলি এসব জায়গায় যাওয়ার কথা রয়েছে, ঠিক হয়ে আছে, তারিখ এখনো ঠিক করেনি। তো এইভাবে আপনারা শুধু সমৃদ্ধ হন না, আমাদের লড়াইটাকে বিস্তার করতে সাহায্য করেন। সবাই তো আর পথে নামতে পারবেন না, সবাই বক্তব্য রাখতে পারবেন না, সামনেও আসতে পারবেন না, আর অনেক সমস্যা আছে, সেটা মানতেই হবে। তাই এভাবে আপনারা পাশে থাকতে পারেন এই লড়াইয়ের, এটুকু আপনারা জানেন। ব্যাস এই পর্যন্তই গেল। আর একটা অনুরোধ, এর মধ্যে আবার অনেকে শুরু করেছেন আমার নামে কে কি বলছে, পোস্ট দিচ্ছে, গালিগালাজ করে, সেগুলো আমাকে পাঠাবেন না। স্ক্রিনশটই হোক, যাই হোক, পাঠাবেন না। আগে আমি অনেককে বারণ করেছি, এতে সময় নষ্ট হয়। এটা তো স্বাভাবিক না? আমরা যে কাজ করছি, আপনারাও তো বাস্তবে অফলাইনে আপনাদের অনেকে অনেক কথা, বদ্ধলোকেরা অনেক কিছু বলে, তাই না? তো এখানে যেহেতু আমার অনলাইনে বিস্তারটা ক্রমে ক্রমে বাড়ছে, স্বাভাবিকভাবেই তথাকথিত শত্রু বলুন, সহযোদ্ধা বলুন, যাই বলুন না কেন, যারা পরিবর্তিত হয়ে গেছেন, তারা ভেবেছেন যে না, এই লোকটা সুবিধের নয়, ভাবতেই পারেন। তারা তো আমাকে আক্রমণ করে, ব্যক্তিগত আক্রমণ করে, বিভিন্ন রকম ভাবে ইনিয়ে বিনিয়ে বা সরাসরি, বা যাদেরকে আমি এরকম কারণে ব্লকও করেছি, তারা তো তাদের মতো কাজ করে যাবে, তাই না কি? করে যাবে। কেউ কেউ ফার্মা কোম্পানির সঙ্গে যুক্ত, কেউ কেউ ভ্যাকসিন স্টক করেছেন, কেউ কেউ অমুক রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। আর আপনারা জানেন আমি কোনো রাজনৈতিক দলকে রেয়াত করে কথা বলি না। তো তারা তো আমার বিরুদ্ধে ক্ষেপে থাকবেনই। সুতরাং এটা স্বাভাবিক। এটা যদি একেবারে বন্ধ হয়ে যাবে, তাহলে বুঝবেন আমার আমার ভূমিকা শেষ। এটা হওয়া মানে বুঝতে হবে সব ঠিকঠাক আছে, স্বাভাবিক আছে, তাই নয় কি? তার মানে আমরা কাজ করছি, আমরা সফল হচ্ছি বলে ওরা এটা করছে। আর একটা কথা, এই আপনারা যারা এগুলো পাঠাচ্ছেন, তারা আমাকে ভালোবেসেই পাঠাচ্ছেন, হয়তো ধরেই নিলাম দৃষ্টি আকর্ষণের জন্য। তো ওইগুলো দেখে আমি কি করব? রেড়ে করে তেড়ে যাব? তো আপনাদের যদি ওইগুলোতে খারাপ লাগে, মানে এই ধরনের পোস্ট আপনাদের আমাকে নিয়ে ভালো লাগছে না যদি, তাহলে ব্লক করে দিন, তাহলে আপনার ওয়ালে আর দেখাবে না, তাই নয় কি? ব্লক করে দিন। আর যদি মনে হয় না, আমাকে নিয়ে নেগেটিভ বলুন, যাই বলুন, যে কথাগুলো ওরা বলছে ঠিক বলছে, এই লোকটা বদ, এই লোকটা সুবিধাবাদী মনে হয়, তাহলে আপনারা সেগুলোকে শেয়ার করতে থাকুন, ছড়িয়ে দিন। আমাকে আলাদা করে দেওয়ার কি আছে? দুটোর একটা করুন। পরিশেষে আমি যে কাজ করছে, যেভাবে কলম ধরেছে, কণ্ঠকে ব্যবহার করছে, তাতে করে আমার কিন্তু কোনো স্থায়ী শত্রু, স্থায়ী মিত্র বলে কিছু নেই, কিচ্ছু নেই। আমার অভিজ্ঞতা, আমার উপলব্ধি সে কথাই আমাকে বারবার করে বলে, আমার এই কর্মকাণ্ডে স্থায়ী শত্রু, স্থায়ী মিত্র বলে কিছু হয় না। দেয়ার ইজ নাইদার এনিমি নর ফো অন এ পার্মানেন্ট বেসিস। কেন হয় না? দু একটা উদাহরণ দিই, দেওয়ার পরে প্রশ্ন উত্তরে চলে যাই, তাহলে বুঝতে পারবেন। করোনা কালের আগে আমার অনেক পাঠক বন্ধু ছিলেন যারা আমাকে খুব ভালোবাসতেন। তারা মেইন স্ট্রিমের অনেক সাংবাদিক ছিলেন, অনেক বড় অনেক প্রকাশক ছিলেন, যাতায়াত ছিল, বড় বড় মঞ্চে যেতাম, টেলিভিশনেও সাক্ষাৎকার দিয়েছি, তাই তো, চ্যানেলে ছিল তারা। তারা আমাকে এরকম তখন অনেক স্ক্রিনশট পাঠাতেন। তখন আবার মানে তারা আমার এত প্রিয় ছিলেন,
তখনও আমার লোকজন ছিল, মানে এমন নয়। আপনি যখনই কোনো কাজ করতে গিয়ে তথাকথিত ভাবে পরিচিত হয়ে মুখ হয়ে উঠবেন, আপনি হয়তো নিজেকে সেলিব্রিটি ভাবছেন না, কিন্তু লোকজন আপনাকে সেলিব্রিটি ট্যাগ লাগিয়েই দেবে, কিছু করার নেই। যে শব্দটাকে আমি সবচেয়ে ঘেন্না করি, বুদ্ধিজীবী এবং সেলিব্রিটি। আজ কালকেও একজন মেসেজ করেছেন আমি নাকি সেলিব্রিটি হয়ে গেছি। আই হেট দিস কনসেপ্ট। কারণ এই বুদ্ধিজীবী বলুন আর সেলিব্রিটি বলুন, সিম্পলি এগুলো হলো এস্টাবলিশমেন্টের প্রোডাক্ট। যাদেরকে ওরা বিজ্ঞাপনে কাজে লাগাতে পারবে, যাদেরকে দিয়ে ওদের কাজ হাসিল হবে, তাদেরকেই ওরা বেছে নেয়। অবশ্যই কোয়ালিটি থাকতে হবে, এমনি এমনি বেছে নেবে না, তো সেটাকে ওরা কাজে লাগাবে। তো আমি তো সেই গোষ্ঠীর লোক নই। তো যাই হোক, এইবার যেই করোনা কালে আমি তখন তারা এই স্ক্রিনশট পাঠাতেন, করতেন, তাদের আমার খুব প্রিয়, তারা নিজেদের ভাবতেন, আর আমি মনে মনে হাসতাম, কারণ আমি জানি আগামীতে কি হতে পারে। তাই হলো। এবং করোনা কালে যখন আমি এই ভ্যাকসিনের বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে বলতে শুরু করলাম, লকডাউনের বিরুদ্ধে বলতে শুরু করলাম, মোদিও যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মানে জায়নিস কন্ট্রোলের মধ্যে এসে গেছে, দালালি করছে, এগুলো বলা শুরু করলাম, উপলব্ধি। আগে যখন শুধুমাত্র সারফেস লেভেলে ছিলাম তখন আমি খুব প্রিয় ছিলাম, তখনই দেখলাম আস্তে আস্তে তারা আমার খুবই প্রিয় যারা ছিলেন, তাদের অনেকেই, সবাই নয়, কেউ কেউ এখনো আমার সঙ্গে আছেন, তাদের অনেকেই, বলা যায় সিংহভাগই, তারা আমাকে গালাগাল দেওয়া শুরু করলেন, গালাগাল দেওয়া শুরু করলেন। অপ্রিয় হয়ে গেলাম ওভারনাইট, যেহেতু আমি এই মোদির এই ব্যাপারটা বলেছি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দালাল বলেছি, এবং সমস্ত রাজনৈতিক দলকে এক রঙে রাঙিয়ে দিয়েছি। কেন বিজেপি কেন বেটার হলো না, সিপিএম তো খারাপ, বিজেপি তো ভালো, এই রকম বলতে হবে আর কি, কোনো একটা ভালো বলতে হবে, আমি তো রিয়ালাইজ করে নিয়েছি। তো তখন তারা আবার পার্টি খেলে। তাহলে কেন হলো? তাই এখন আপনারা যারা মনে করছেন যে আমি মানে, কারণ তখন তাদের স্বার্থে ঘা লাগলো, পরিষ্কার কথা, দলীয় স্বার্থে ঘা লাগলো, বা তাদের পেশাগত স্বার্থে ঘা লাগলো। অনেকেই ফার্মা কোম্পানির সঙ্গে যুক্ত। আমি তো সবাইকে খারাপ বলি না রে ভাই, পাকে থেকে পাকাল মাছের মতো থাকতে হবে, কিছু করার নেই, কিন্তু আমাকে তো সত্যি কথাটা বলতে হবে। এরকম ফার্মা কোম্পানির সঙ্গে যুক্ত একজন ছিলেন, আমার খুব প্রিয় পাঠক ছিলেন, মননশীল মানুষ, তিনি খেপে গেলেন, কারণ তিনি ভ্যাকসিন ডিল করেন। কি করবেন বলুন, আমার তো উপায় নেই, আমাকে তো খুশি করার জন্য ব্যাপার নেই। তো আমি কি ও ভ্যাকসিনের বিভিন্ন বিষয়গুলো বলি, তার মানে যিনি ভ্যাকসিন বিক্রি করবেন তিনি খারাপ হয়ে গেল আমার কাছে, তা নয়। কিন্তু ওই যে রামকৃষ্ণ বহু আগেই বলেছিলেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কেন কেন বলেছিলেন? হ্যাঁ, বুঝতে হবে। কিন্তু ওই যে পাপ নিয়ে বললে পাপীর গায়ে লাগে, কারণ পাপটা তো পাপকে ধারণ করেই পাপী হয়, এই ফারাকটা লোকে করতে পারে না, তাই তারা খেপে গেলেন। তো এখন যারা আছেন তারা আগামীতে খেপে যেতে পারেন। এবং করোনা কালেও আমি দেখেছি অনেক সহযোদ্ধা, স্কুল শিক্ষক, তারা আমার খুব ভক্ত ছিলেন, ছবি টবি তুলতেন, বই টই নিতেন, বেশ ভালো। কিন্তু আমি আমার কথা কাজ চালিয়ে গেলাম। তারপরে কি হলো, ডিএ নিয়ে বলা শুরু করলাম। কি বললাম? যে নতুন বিশ্ব ব্যবস্থায় ডিএ থাকবে না, তুলে দেবে ফেজ বাই ফেজ, এবং সুপ্রিম কোর্টে গিয়েও কোনো লাভ নেই, ঐক্যবদ্ধ লড়াই চাই, কিচ্ছু হবে না, সুপ্রিম কোর্টকে ওরা ম্যানেজ করে নিয়েছে আগে থেকেই, নতুন নয় এগুলো। খেপে গেল তারা, স্বার্থে ঘা লাগলো, কারণ ডিএ। পাশাপাশি এটাও আমি বলেছিলাম, ডিএটা সাধারণ মানুষ, গরিব মানুষ, যারা আনঅর্গানাইজ সেক্টর, প্রাইভেট সেক্টর, তারা তো পান না। জিনিসপত্রের দাম কি তাদের জন্য বাড়ে না? তাহলে এটা তো এক ধরনের স্বজন পোষণ। যেহেতু সরকারি কর্মচারীকে দিয়ে স্বার্থ সিদ্ধি করানো যায়, দালালি করানো যায়, ভ্যাকসিনটা গুঁজে দেওয়া যায়, মগজ ধোলাই করানো যায়, তাই তাঁরা হচ্ছেন সুয়োরানি আর বাকিরা দুয়োরানি, তাই তো? এই যে আমি জানি, এই যে বলছি, যারা শুনছেন কাউ কাউ গায়ে লাগছে। আমরা তো খুব স্বার্থপর জীব না, স্বার্থপর জীব, গায়ে লাগছে। তো এই ব্যাপারগুলো বলা শুরু করলাম, ব্যাস তখন তাদের গায়ে লেগে গেল। সবাই নয়, অনেক শিক্ষক মহাশয় আমার সঙ্গে এখনো আছেন, বোঝার চেষ্টা করেন,
বিভ্রান্ত হলে প্রশ্ন করেন। কিন্তু তারা এইগুলো যেহেতু ডিএ নিয়ে বলা শুরু করলাম এবং বললাম ডিএ বন্ধ হয়ে যাবে, আমি বলেছি বন্ধ হয়ে যাবে, আমি কি বলেছি ডিএ দেওয়া উচিত নয়? বড়জোর বলেছি যে সবার জন্যই ভাবা উচিত, একটা কুশন দেওয়া উচিত যে জিনিসপত্রের দাম যখন বাড়ে গরিব মানুষেরও সমস্যা হয়, প্রাইভেট ফার্মে যারা চাকরি করেন তাদেরও সমস্যা হয়, তাই তো তাদের কথাও তো ভাবা উচিত। এটা বলা কি আমার অন্যায়? ব্যাস, তাহলে কি হলো? সহযোদ্ধা তথাকথিত তারা আমার শত্রু হয়ে গিয়ে ফেসবুকে বিভিন্ন রকমের ব্যক্তিগত আক্রমণ এই সেই বলা শুরু করলো। এখনো বলেন, তারা তারা চালিয়ে যাচ্ছেন। তাহলে তো এবার যারা আমার প্রিয় আছেন, এখন এই যে যারা স্ক্রিনশট দিচ্ছেন আমার কাছের মানুষ, তারা ভাবছেন নিজেদেরকে, এবার দেখা গেল তার কোনো সন্তান আগামীতে এআই নিয়ে এআই এর অ্যাপ খুলে বসলো, কিছু করার নেই, জীবিকা বাঁচতে হবে, এআই এর অ্যাপ খুলে বসলো বা ভ্যাকসিন স্টক করতে লাগলো। আগামীতে বহু ভ্যাকসিন আসবে, ভ্যাকসিনের এজেন্সি নিল বা এইরকম ধরনের কাজ করতে লাগলো। বা বিল গেটসের সেরাম ইনস্টিটিউট, মানে ওখানেই তো উনি ইনভেস্ট করেন আমাদের দেশে, সেখানে চাকরি পেল। তো এবার বা তিনি পেলেন বা তার সন্তান পেল, এবার তো তারপরে কি হবে? স্বাভাবিক, উপায় নেই, বেঁচে থাকতে তো হবে। তো এবার আমার কথাগুলো তার কি ভালো লাগবে? লাগবে না। তখন তিনি আমার শত্রু হয়ে যেতে পারেন, যেহেতু স্বার্থে আঘাত লাগবে। তাই বলে কি আমি আমার উপলব্ধি আপনাদের সঙ্গে ভাগ করে নেব না? অবশ্যই নেব। আমি এগুলো তো ভাববই না, কে ভাবলো, কি ভাবলো, কেন ভাবলো, যেটা ঘটছে, যেটা আমি উপলব্ধি করছি, সেটা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে থাকবো। আপনারা যদি টোটাল পিকচারটা দেখতে না পান, আমি দেখানোর চেষ্টা করব যেটা এইভাবে হচ্ছে। তাতে করে যদি আপনারা আমার শত্রু হয়ে যান, তাতে করে আমার তো কিছু কিছু করার নেই, আর নাথিং টু ডু। এমন ঘটেছে তো। তাই আমি এইভাবে মানে এখন আর ওই যে যারা আমাকে নিন্দা টিন্দা করে, গালিগালাজ করে, একটা সময় প্রথম প্রথম খারাপ লাগতো, এখন আর লাগে না। কারণ আমি জানি এখন যারা আমার খুব কাছের আছেন, প্রিয় আছেন, তাদের মধ্যেও কেউ কেউ আগামীতে এই ভূমিকা নিতে পারেন। এই তো গেল সামান্য ফেসবুকের গল্প, এ তো গেল অনলাইনের গল্প। সেখান থেকেই যাদের মানুষের সঙ্গে আলাপ আপনারা যারা শুনছেন, তাই নয় কি? তারপরে অফলাইনে আসা, ব্যক্তিগত জীবনে খুব কাছের মানুষ এক ছাদের তলায় থেকেছেন, যে সবচেয়ে কাছের ছিল আপনার, সেও তো একদিন পর হয়ে যেতে পারে, আদালতে যেতে পারে, কেস ঠুকতে পারে, ফোন 98 করতে পারে, তাই তো, বা আপনাকে ছেড়ে, তাই না? কত কিছু ঘটে। তাই প্রস্তুতি রাখা ভালো না? রাখা ভালো তো। তাহলে আমি এগুলোতে কিছু মনে করি না। অনুগ্রহ করে আপনাদের খারাপ লাগলে ব্লক করে দিন, বা আমাকে দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? আসলে আমরা এমনটা করি কেন? এই যারা এই গালিগালাজ করছে, ধরুন আমাকে বা আপনাদের, বা আমরাও করে থাকি মাঝে মধ্যে। আমি গালিগালাজ কখনো করি না, কখনো কখনো একটু রেগে যাই, মানে সেটা আশপাশের এত এত মানুষের অসুস্থতা দেখলে সত্যি এত খবর পাই, একটুখানি রক্ত মাংসের মানুষ তো, হয় এটা। কিন্তু আমরা রেগে যাই কেন? এই যে ফেসবুকে দেখবেন কেউ গিয়ে গালিগালাজ করে দিল অন্য কোনো একটা খবরে, তার বা তার কি ওই যে স্কুল শিক্ষক এগো গালিগালাজ করছে, এরা কি সত্য খুঁজতে পাচ্ছেন না? নিশ্চয়ই পাচ্ছেন। সত্য, সবাই সত্যটাকে তারা তাদের মতো করে দেখছেন, আর তারা রেগে যাচ্ছেন। সত্য তো অনেক রকমের, সত্য তো বহুমাত্রিক। মোটা দাগে যদি বলা যায়, তাহলে একটা হলো সারফেস ট্রুথ, আর একটা হলো ডিপ ট্রুথ। রাষ্ট্র দেখবেন দু রকমের আছে, একটা হলো সারফেস লেভেলের রাষ্ট্র, যে খবরগুলো আপনারা দেখছেন, কিন্তু আরেকটা আছে ডিপ স্টেট, তাই তো। টুকরো টুকরো সত্য মিলেই কিন্তু সমগ্র সত্যটা আমাদের সামনে আসে, টুকরোগুলোকে জোড়া লাগাতে হয়। ফ্র্যাগমেন্টস অফ ট্রুথ লিড টু কমপ্লিট রিয়েলাইজেশন or realization. Fragments of truth lead to realization.
ছোট ছোট সত্য মিলেই কিন্তু একটা বড় লার্জার ছবি তৈরি হয়, কিন্তু গভীরে যেতে হয়। যেমন ধরুন হাতি কি রকম, এ নিয়ে তো একটা গল্প আছে, আপনারা জানেন। অন্ধ, 5জন অন্ধ যদি হাতিকে ছুঁয়ে বলতে হয় হাতি কেমন, 5-6জন অন্ধ, ধরুন 5জন অন্ধ, তারা দেখতে পান না। এবার তাদেরকে একটা হাতির সামনে নিয়ে গিয়ে বলা হলো যে হাতিকে ছুঁয়ে বলতে হবে হাতি কেমন। এবার যিনি থাম ছোবেন, তিনি তো অন্ধ, সবাই কেউ দেখতে পান না, থাম ছোবেন মানে পা ছোবেন, পা ছুঁয়ে টাচ করে করে বুঝতে পারবেন, তিনি বলবেন হাতি থামের মতো। তিনি কি ভুল বলছেন? না, হাতি থামের মতো, তিনি কিন্তু একটা আংশিক সত্য বলেছেন। এবার কেউ সুরটা নিল, সুরটা টাচ করলো হাতের, টাচ করে তাকে বলা হলো হাতি কেমন। সে বলল হাতি সাপের মতো, হাতি সাপের মতো। বেশ ভালো। এবার কেউ কান স্পর্শ করলো, কানের কাছে নিয়ে যাওয়া হলো তাকে, সে কান স্পর্শ করে বলল হাতি কেমন, হাতি কুলোর মতো। তাহলে এরা কি কেউ মিথ্যে বলেছে? না, এরা সবাই সত্যি কথাই বলেছেন, কিন্তু তারা পুরো ছবিটা দেখতে পাননি। ওই খণ্ড খণ্ড যে থামের মতো, কুলোর মতো, সাপের মতো, লেজের মতো, যাই হোক, এইগুলো মিলে একটা হাতি, দ্য হোল পিকচার। এটাই হলো বাস্তব। হাতে গরম উদাহরণ একটা দিই, সেই সময় সারফেস লেভেলে ঘোরাঘুরি আমিও করেছি। এরা সারফেস লেভেলে আটকে আছেন, তারা আর মানে লার্জার পিকচারটা দেখতে পাননি। কিরকম? এই যেমন ধরুন বাংলাদেশে বা আমাদের দেশে মুসলমান সম্প্রদায়ের মানুষ খেপে গিয়ে হিন্দুদের মন্দির ভাঙচুর করলো, করে, একটা বাস্তব ঘটনা, করে তো। বাবরি মসজিদ যেমন ভেঙেছে, এটাও যেমন বাস্তব, মন্দিরও ভাঙা হয়েছে, অত বড় ঢাকেশ্বরী মন্দিরেও হামলা হয়েছে। বেশ, বাবরি মসজিদ অবশ্য জনগণের স্বতঃস্ফূর্ত কারণে, সেখানে রাষ্ট্রীয় মদতে ছিল, কিন্তু এসব ক্ষেত্রে কি মদত নেই? সব ক্ষেত্রে আছে। কিরকম? ধরুন আপনি দেখলেন যে কয়েকজন নামধারী মুসলমান, পোশাকে আশাকে আপনি যাদের মুসলমান বলে মনে করেন, তারা সরস্বতী মূর্তি ভাঙচুর করলো, বা কোনো মন্দির ভাঙচুর করলো, হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দিল, বা ইত্যাদি করলো। তাহলে কি হলো? সার্ফেস লেভেলে আপনি কি দেখছেন? হ্যাঁ, ওই তো মুসলমান এটা করছে। একই রকম ভাবে যদি হিন্দুরা করে, তারাও বলবে যে হিন্দুরা করছে। বেশ, সাম্প্রতিক বাংলাদেশে এগুলো বেশি ঘটেছে, আমরা জানি। এবার প্রশ্ন, তাহলে আমরা কি হলেন? মুসলমানের শত্রু হয়ে গেলেন, তাই তো? বা হিন্দু, মুসলমান হিন্দু শত্রু হয়ে গেল। এটা কি, এই সত্যটা কি ভুল সত্য? না, সত্য, ফ্র্যাগমেন্ট অফ ট্রুথ। আপনি দেখছেন একটা ঘটনা, দেখছেন রে রে করে তেরে এসে হিন্দুর দোকানপাট পুড়িয়ে দিল, এটা দেখছেন, ইটস ট্রুথ। এবার একটু লার্জার পিকচারে পরের স্টেপে যান, অনেকগুলো স্তর আছে তো, সেখানে চলে যান। এবার প্রশ্ন করুন, তাহলে ওই যে ইতিহাসটা জানতে হবে, বুঝতে হবে যে এই যে মুসলমানেরা, বাংলাদেশ আগে ভারতেরই অংশ ছিল, তাই তো, পাকিস্তানও ছিল, সবই ছিল, মুসলমান আমাদের দেশে ছিল, মুঘল আমলেও মুসলমান ছিল। মুসলমান আমাদের দেশে অনেক দিন হলো এসেছে, কয়েক শতাব্দী ধরে এসেছে, বসতি করেছে, ব্রিটিশদের মতো অন্য দেশে চলে যায়নি। ব্রিটিশ মুসলমানরা এখানে থেকেছেন, কুতুবউদ্দিন আইবক থেকেছেন, তাই তো, মোহাম্মদ ঘুরি চলে গেছিলেন, থেকেছেন, থেকে গেছেন। অনেক মুসলমান হিন্দু ধর্মান্তরিত হয়েছে, অনেকে স্বেচ্ছায় নিয়েছে, অনেকে কেউ কেউ ভয়ে ভয়ে নিয়েছে, বিভিন্ন কারণে তারা কিন্তু থেকে গেছেন, এদেশেরই মানুষ হয়ে গেছে। তাহলে তখন কেন এরকম হয়নি? ব্রিটিশরা আসার পরে কেন এটা শুরু হলো? হিন্দু মুসলমান সংঘাত, দাঙ্গা। আগে তো ব্রিটিশরা আসার আগে এরকম দাঙ্গা হয়েছে, একটা রেকর্ডের দেখান ইতিহাস। কখন? প্রশ্ন করতে হবে আপনাকে, বুঝতে হবে, গভীরে যেতে হবে। আমার দাদু বাংলাদেশে থাকতেন, দাদুর কাছে শুনেছি
মুসলমান সম্প্রদায়ের সঙ্গে তাদের কত সৌহার্দ্য ছিল। দাদুর বাবা, তার বাবা, দাদু তো তার দাদুকে দেখেছেন, সেই সময় তারা থেকেছেন। দাদুর বহু মুসলমান বন্ধু ছিল, একসঙ্গে তারা যাত্রা করতেন। নফর মিয়ার নাম এখনো মনে আছে আমার। তাহলে এত সৌহার্দ্যের সঙ্গে তারা ছিলেন সেই সময়। হঠাৎ করে এই মুসলমানদের কারা খেপালো? ব্রিটিশরা আসার পরে তারা কি হলো? বিবেকানন্দ পর্যন্ত বারবার করে আমি লিখেছি, বিবেকানন্দের চোখে ইসলাম বলে একটি আলোচনায় তিনি বারবার করে সেখানে বলেছেন যে ভারতবর্ষের মুসলমানদের খেপায় ওই বাইরে থেকে আসা লোকজন, হ্যাঁ, যাদেরকে সৌদি আরব পর্যন্ত ব্যান করেছিলেন, সালাফি, ওহাবি। সে বিষয়ে আমার অমৃত শপথ দ্বিতীয় খণ্ডে বিস্তারিত আলোচনা আছে, চক্রব্যূহের দিনরাত্রিতে আলোচনা আছে। তারা এসে এই দেশের, এবং তাদেরকে কে প্রমোট করেছিল? সৌদি আরব তো ওহাবিদের যে নেতা ছিলেন তাকে তো কারারুদ্ধ করেছিলেন সেই সময়। তারপরে তাকে ছেড়ে দেওয়া হলো এবং আস্তে আস্তে কারা জায়নিক শক্তি কি করে এই মুসলমান সম্প্রদায়কে, ইসলামকে কলঙ্কিত করবার জন্য, ডিভাইড অ্যান্ড রুলের খেলার জন্য তারা কি করে তাদেরকে প্রমোট করা শুরু করলো, সালাফি বা ওহাবিদের কেন শুরু করলো, সে নিয়েও চক্রব্যূহের দিন রাত্রিতে লিখেছি। তার সেখান থেকেই আমরা দেখতে পেলাম আন্দামানের জেলে, সেটাও লিখেছি, দ্বিতীয় খণ্ডে আছে। শের আলী আফ্রিদি লর্ড মেয়োকে হত্যা করলেন, তাই তো? কেন? উনি কি বিপ্লবী ছিলেন? উনি তো আন্দামানের ওই জেলেই ছিলেন, আন্দামানেই তো ছিলেন। তো উনি কি শের আলী আফ্রিদি কি বিপ্লবী ছিলেন? না, তিনি জিহাদি ছিলেন। তার মগজ ধোলাই কে করলো, কারা করলো, সে নিয়েও অমৃত শপথ দ্বিতীয় খণ্ডে শের আলী আফ্রিদির ওপরে আলোচনা আছে, বিস্তারিত তথ্যমূলক আলোচনা। তাহলে তখন থেকে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশরা তাকে প্রমোট করছে। এই শের আলী আফ্রিদি বুমেরাং হয়ে গিয়েছিল, মানে ব্রিটিশ তাদেরকে প্রমোট করছিল, সেলুলার জেলে মগজ ধোলাই করছিল। একদিকে যেমন সেলুলার জেলে আন্দামানে আরেকজন বদলে গিয়েছিলেন, কে বলুন তো? সাভারকার। আগে, হ্যাঁ, তিনি কিন্তু আগে বিপ্লবী ছিলেন, যখন আন্দামান জেল থেকে বেরিয়ে এলেন তখন কিন্তু পুরো হিন্দুত্ববাদী হয়ে গেলেন। গভীরে যেতে হবে। কেন? ওখান থেকে যেমন শের আলী আফ্রিদিকে তৈরি করা হচ্ছিল, অপরদিকে তেমন সাভারকারদেরও চাষবাস হচ্ছিল, তাই তো? ব্যাপারটা ওই রকম। তাহলে কি হলো? তাহলে আপনি দেখলেন যে না, এদেরকে কেউ প্রমোট করছে। সন্ত্রাসবাদীরা মুসলমান বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, মুসলমান, নামে মুসলমান, দাগানোর কিছু নেই, মুসলমান। কিন্তু তারা অস্ত্র কোথা থেকে পাচ্ছে? এতদিন তো করেনি। জায়নিক শক্তি জবে থেকে শক্তিশালী হচ্ছে গোটা বিশ্বে 1770-এর দশক থেকে, তারপর থেকেই আমরা গোটা বিশ্বে এগুলো দেখতে পাচ্ছি। আগে তো সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে কখনো সংঘাত হয়নি। রাজারা যুদ্ধ করতো, ঠিক আছে, দেশ দখল করতো, অত্যাচার করতো, সে তো রাজারা করতোই, কিন্তু সাধারণ মানুষের মধ্যে তো এরকম ঘটনা ঘটেনি। কিন্তু এটা ঘটলো কি করে? তখন আপনারা কি পাবেন? ওই যে সারফেস ট্যুরটা দেখতে পেলেন, সেখান থেকে খুঁজতে 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 হাতির সুর সাপের মতো বা হাতি থামের মতো এরকম করতে 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 আপনি দেখবেন টোটাল পিকচারটা, কারা অস্ত্র বানাচ্ছে, কারা টেরোরিস্ট তৈরি করছে, সিয়া কাদেরকে মদত দিচ্ছে, বিন লাদেনকে সিয়া কি করে তৈরি করেছিল, কিভাবে ট্রেনিং দিয়েছিল, বাগদাদিকে কি করে তৈরি করেছিল, কেন তৈরি করেছিল, আইসিসকে কেন তারা প্রমোট করলো, এগুলো সব পেয়ে যাবেন আস্তে আস্তে। তাহলে তখন কি হবে? ইউ উইল গেট দ্য কমপ্লিট পিকচার। তাহলে আপনি কি করবেন সেখান থেকে? অর্থাৎ আপনি যেটা আপনি এমনি দেখছেন, খবরের কাগজে দেখছেন, এই যে ভাঙচুর করছে, ওই যে ওটা করছে, ওই যে অমুক গায়িকাকে গান গাইতে নাকি দিচ্ছে না হঠাৎ করে, হ্যাঁ, এগুলো আপনি জানছেন, পড়ছেন, এগুলো কি? এগুলো অ্যাওয়ারনেস বলে। এগুলো হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস কিন্তু আপনি অ্যাওয়ারনেস থাকলেই কিন্তু আপনি নাগরিক নন সেই অর্থে।
আমি বলবো, যেটা ওরা বলে না। অ্যাওয়ারনেস, ওগুলো হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, হয় না? জেনারেল অ্যাওয়ারনেস, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেস, ওইটাই মেন। অর্থাৎ আপনি ওইটুকু জানছেন, ওটাও একটা সত্য, কিন্তু পেছনে জানতে পারছেন না। পেছনে যদি জানতে চান তাহলে আপনি কি করবেন? এগুলো যখন জানবেন, জানার পরে তখন আপনি কোথায় পৌঁছাবেন? অ্যাওয়ারনেসের পরের স্তর কি? কনসাসনেস। কনসাসনেস, তাই তো? যেটা কি বলবো, রিয়ালাইজেশন, আমার কাছে প্রায় সমার্থক শব্দ। রিয়ালাইজেশন আর্থসামাজিক ক্ষেত্রে। তারপরেও আছে কি? কনসাসনেসের পরে কি হয়? সুপার কনসাসনেস। আর রিয়ালাইজেশনের পরে অ্যাবসলিউট রিয়ালাইজেশন। না, সুপার কনসাসনেসটা কি? চেতনা নয়, চৈতন্য। কনসাসনেস যদি চেতনা হয়, সুপার কনসাসনেস চৈতন্য। ওই লেভেলে গেলে আবার এগুলো কিছুই থাকে না। তাহলে এই বলা বলি, লেখালেখি, এত কিছু সংঘাত কিচ্ছু থাকে না। ওটা হলো সুপার কনসাসনেস। কিন্তু সমস্যা হলো, ওই স্তরে আপনি যখন যাবেন, পৌঁছবেন, তখন আপনার কাছে একটাই সত্য থাকবে, কি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু সমস্যা কি বলুন তো? আপনি তো জাগতিক মানুষ, আপনার পরিবার আছে, আপনাকে বেঁচে থাকতে হয়, তাহলে ইহকালটাকে তো আপনি অগ্রাহ্য করতে পারেন না। পাঁকের মধ্যে আপনাকে থাকতেই হবে। বড় জোর আপনি পাঁকার মাছ হওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনি পাঁককে অস্বীকার করতে পারেন না। আর আপনি জঙ্গলে গিয়ে ফলমূল খেয়ে বেঁচে থাকবেন, আগেকার যেমন হয়, এখনো কেউ কেউ নাকি হিমালয়ে থাকেন, সেই জঙ্গলেও আপনাকে এখন ঢুকতে দেবে না। যান না ডুয়ার্সে, ঢুকতে দেয় কিনা, ঠিক আছে, ঢুকতে দেবে না, থাকতে দেবে না, ফরেস্ট গার্ড তুলে নিয়ে চলে যাবে। তো আপনি যে জঙ্গলে গিয়ে এরকম ভাবে সুপার কনসাসনেসের আরাধনা করবেন, জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়ে গিয়ে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা করবেন, তারও উপায় নেই। তাহলে আপনাকে পৃথিবীতেই থাকতে হবে, সংসারও করতে হবে, জগতে টিকতে হবে। তা আপনি কি করবেন? তাহলে আপনাকে পাঁকে থেকে পাকার মাছের মতো বাঁচতে হবে, ইহকালকে শিরোধার্য করতে হবে, বেঁচে থাকতে হবে। তাই তার কারণেই এগুলো বলা, সচেতন করা, যাতে করে যতটা সম্ভব আপনি সুস্থ থাকতে পারেন। পাঁক বাইরে থাকুক, আপনার ভেতরে যেন পাঁক ঢুকতে না পারে। এখানে পাঁক মানে আমি মূলত বোঝাচ্ছি ফার্মা কোম্পানির পাঁক, তাই না? আরো অনেক পার্ক আছে, সেগুলো বলতে গেলে তো তাহলে আমাকে ওই সব কাজকর্ম করতে হয় আর কি। তো সেইটা তো আধ্যাত্মিকতা আর কি। তো সেইটা তো আমার জগৎ নয়। তো আধ্যাত্মিক রিয়ালাইজেশন, উপলব্ধি আমাদের অনেকেরই আছে, ঠিক আছে, সেটা সঙ্গে থাক। কিন্তু ইহকালে যে লড়াইটা, পাঁকে যেহেতু আমরা আছি, পাঁকে থেকে কি করে সুস্থ থাকা যাবে, পাঁক ভেতরে না ঢোকে, তার চেষ্টা করতে হবে। আর সেই কাজটাই কিন্তু আমরা করে চলেছি। ক্লিয়ার? তাই সত্য সবাই দেখতে পাচ্ছে, লার্জার পিকচারটা আমরা দেখার চেষ্টা করছি মাত্র, দ্য হোল ট্রুথ, মানে কমপ্লিট ট্রুথ। এবারে প্রথম প্রশ্ন, সংক্ষেপে উত্তর দেব, কারণ এগুলো বলেছি আগে। করোনা ভ্যাকসিন নিলে কি যারা নিয়েছে তারা কি সবাই মরে যাবে? একদমই না, প্রশ্নই আসে না। আমি প্রথম দিকেই বারবার বলেছিলাম, সবাই যদি ফটাফট হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকে মরে যায়, মরে যাবে তো সবাই একদিন। কিন্তু বলতে চাইছি যে সাইড এফেক্ট, করোনা ভ্যাকসিনের 3 রকমের সাইড এফেক্ট আছে। একটা হলো যে কোনো ভ্যাকসিনের, করোনা ভ্যাকসিন বলে নয়, ইমিডিয়েট সাইড এফেক্ট, অর্থাৎ নেওয়ার 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কিছু ঘটে গেল, ইমিডিয়েট সাইড এফেক্ট। মিড টার্ম সাইড এফেক্ট, অর্থাৎ নেওয়ার ধরুন 1 বছরের মধ্যে, বা 6 মাস 1 বছর ম্যাক্সিমাম। লং টার্ম কত হতে পারে? 10 থেকে 15 বছর। 10 বছরটাই আমরা ধরে থাকি মোটামুটি ভাবে। অর্থাৎ করোনা ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু এখনো 10 বছর হয়নি, 5 বছর মোটামুটি ভাবে চলছে আমরা বলতে পারি, তাই নয় কি? তো দীর্ঘমেয়াদী প্রভাব 10-15 বছর পর্যন্ত হতে পারে। চাইল্ডহুড ভ্যাকসিনের ক্ষেত্রে এমন অনেক নজিরও আছে। কিন্তু করোনা ভ্যাকসিন নিউ টেকনোলজি, যেটা দেওয়া হয়েছে ইউরোপ আমেরিকায়,
মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন, সেটাও একেবারেই নিউ টেকনোলজি। ফাইজার, মডার্নার ভ্যাকসিন। আর আমাদের দেশে যেটা দেওয়া হয়েছে মূলত সিংহভাগ, 90%-ও বেশি, কোভিশিল্ড, সেটাও নতুন ভ্যাকসিন। এই প্রযুক্তির ভ্যাকসিন এই হারে আগে কখনো দেওয়া হয়নি, ভেক্টর ভাইরাল ভ্যাকসিন। তো সুতরাং এই ভ্যাকসিনগুলোর ফলাফল আগামীতে কতদিন পর্যন্ত থাকবে, কি কি হতে পারে, সেটা এখনো আমাদের দেখতে হবে। আরো নতুন নতুন স্টাডি আসছে। তবে মূল ব্যাপারটা কি, আমি তখনই বলেছিলাম, স্বাভাবিক বুদ্ধি ব্যবহার করুন। সবাই যদি পট করে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকে মরে যায়, ধরুন 10 বছরের মধ্যে, আমি ধরলাম, লং টার্মে ধরলাম, তাহলে ওদের ব্যবসা চলবে? তাহলে আমি যে দুটো লাইন বারবার করে বলে থাকি, সুস্থ করাটা ওদের লক্ষ্য, অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ, তাহলে কি করে সেটা ঠিক হবে? ওরা অ্যাকচুয়ালি অসুস্থ করতে চায়, মারতে চায় না। এখন মরে যাচ্ছে অনেকে, সবার শরীর তো সমান নয়। কারো হয়তো হার্টের প্রবলেম হলো, মায়োকার্ডাইটিস হলো, পেরিকার্ডাইটিস হলো, কিন্তু হসপিটালে যেতে হলো। হসপিটালে গেল, দেখা গেল 7-8 দিন বা 10 দিন থাকলো, থাকার পরে 50 লক্ষ টাকা বিল করলো, করে ফিরে এসে ধুকে ধুকে হাঁটা শুরু করলো, তারপরে সারা জীবন ওষুধে থাকলো। আর একজন সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা গেল। ওরা কোনটা চাইবে বলুন দেখি, সত্যি করে বলুন, কোনটা চাইবে? কমন সেন্স কি বলে? ফটাফট মরে যাওয়াটা চাইবে? হাসপাতালে অব্দি পৌঁছতেই পারলো না, ওরা চাইবে? চাইবে না। ওরা চাইবে বেঁচে থাকুক, কিন্তু ফার্মা কোম্পানির উপভোক্তা হয়ে বেঁচে থাকুক। এবং এই উদ্দেশ্যেই ওরা ভৌ ভৌ দেওয়া শুরু করেছিল, বিশেষ করে যখন শিশুদেরকে দেওয়া শুরু করলো, এবং বিভিন্ন রকম ভাবে কর্মসূচি সরকারকে হাইজ্যাক করে। তাহলে প্রশ্ন হচ্ছে, আগেকার ভ্যাকসিনগুলোর কি পার্শ্ব প্রতিক্রিয়া ছিল না? অবশ্যই ছিল, আলবাত ছিল, কিন্তু সেগুলো গোটা বিশ্ব জুড়ে এত এত ভাবে, এত স্কেলে দেওয়া হয়নি, তাই আমরা জানতে পারিনি। আর জানতে পারলেও লোকে কখনো কল্পনাও করেনি যে এই কারণে, ভ্যাকসিনের কারণে অটিজম হচ্ছে, ভ্যাকসিনের কারণে বাচ্চা কাচ্চার ক্যান্সার হচ্ছে, ভ্যাকসিনের কারণে বাচ্চা কাচ্চার কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে, ভ্যাকসিনের কারণে বাচ্চা কাচ্চারও মাল্টি অর্গান ফেলিওর হচ্ছে। কেউ কল্পনাই করতে পারেনি। আর কারো কারো সন্দেহ হলেও, যেহেতু সোশ্যাল মিডিয়া তখন ছিল না, এবং অনেক অনেক চিকিৎসকের সন্দেহ হলেও, যেহেতু সোশ্যাল মিডিয়া ছিল না, সেগুলো ছড়ায়নি। আর এইসব চিকিৎসকরা যারা সেই সময় বলতে চেয়েছিলেন, যেমন মেলডেলসন, সে সময় কি নেট ছিল, ইন্টারনেট ছিল? 1970-80 দশকে ছিল না। তাহলে তারা তাদের এলাকায়, যেমন উনি মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনি সেইখানে তিনি বইপত্র লিখেছেন, এবং যেসব সৌভাগ্যবান মানুষ তার বইপত্র পড়েছেন, অ্যালার্ট হয়েছে, তাদের সঙ্গে কতটুকু, কতজন বইয়ের দৌড় কতটা, বইয়ের স্প্রেডিং কতটা, তাহলে ছিল না। তো এইবার কেন এটা হচ্ছে? প্রথমত, গোটা বিশ্বে দেওয়া হয়েছে, মানুষ রিলেট করতে পারছে। আর ইন্টারনেটে থাকা মানে, ফেসবুকে থাকা মানে, অনলাইনে থাকা মানে, গোটা বিশ্বের খোঁজ খবর আপনি পাচ্ছেন। এবং আর যখন, যেহেতু আপনি সমমনস্ক, একই রকমের কন্টেন্ট দেখছেন, তো এআই কিন্তু আপনাকে সেই কন্টেন্ট গুলো দেখাচ্ছে, তাহলে আপনি 2-2 4 করতে পারছেন। তাই আগেও হয়েছে, এখন আমরা জানতে পারছি হয়েছে। জিবিএস থেকে শুরু করে ডায়াবেটিস এর মতো ব্যাপার, অটো ইমিউন ডিজিজ যেগুলো, লুপাস, এগুলো বহু অসুখ হয়েছে। অটিজম তো দেখতেই পাচ্ছেন, কিন্তু তখন মানুষের মাথাতে আসেইনি, এত স্কেলে যেহেতু দেওয়া হয়নি। গ্রামে গ্রামে তো ইদানিংকালে 2005-এর পরে ওই যে আশা কর্মীদের দিয়ে দেওয়া হলো শুরু হয়েছে, আগামীতে দেখতে পাবেন তার পার্শ্ব প্রতিক্রিয়া কোন হারে যায়। ইউরোপ, আমেরিকা বুঝতে পারছে। আমাদের দেশের শিশুদের, গ্রামেগঞ্জের শিশুদের তো 2005-এর আগে এইভাবে এত এত ভ্যাকসিন বুঝে দেওয়া হতো, শহরাঞ্চলের মানুষ নিত। তাই দেখবেন শহরাঞ্চলের বাচ্চা কাচ্চাদের শারীরিক স্বাস্থ্য, ওবেসিটির লেভেল, মোটা বাচ্চা কাচ্চারা যেভাবে তাদের মধ্যে ওবেসিটি বাড়ছে, ওবেসিটির লেভেল, তার সঙ্গে ভ্যাকসিনেশনের যোগাযোগ আছে। অবশ্যই ফাস্টফুড তো আছেই, সেডেন্টারি লাইফস্টাইলও আছে, ভ্যাকসিনেশনেরও আছে। বিভিন্ন রকমের সমস্যা, থাইরয়েড, অ্যালার্জি, অ্যাসমা, বিভিন্ন রকমের যে সমস্যাগুলো আছে, অটো ইমিউন ডিজিজ,
চোখের সমস্যা, এইগুলো গ্রামের শিশুদের মধ্যে অনেক কম, অনেক অনেক কম, তাই তো? তারা জানেন। কিন্তু এবার দেখতে পাবেন এই যে 2005 তো, এবার আস্তে আস্তে গ্রামের দিকে যান, যত বেশি শিক্ষিত সম্প্রদায় যত বেশি গুঁজেছে, তাদের সন্তানদের সঙ্গে যারা মাঠে ঘাটে দৌড়দৌড়ি করছে, পুকুর পাড়ে খেলাধুলা করছে, মাটি মাখছে, এখনো আছে, তাদের কম্পেয়ার করলে বুঝতে পারবেন ফারাকটা কোথায় আস্তে আস্তে। তো তাহলে আরেকটা বিষয় ভাবতে হবে, ওরা কিন্তু কল্পনা করেনি যে আমরা এটা ধরে ফেলতে পারবো। যারা এটা করেছিল তারা ভেবেছিল আগেও তো আমরা এটা করেছি। আর দুটো কারণ, তাদের মধ্যে লোভও ছিল, ওই যে লোভে লোভে অতি লোভে তাঁতি নষ্ট, সোনার হাঁস একবারে জবাই করতে চাইলো ওরা। বাহ, দারুণ দারুণ, তো আমরা এত লোককে দিয়েছি, সবাইকে তো দিতে পারছি না, দিচ্ছি, বিভিন্ন জায়গায় ভ্যাকসিন ট্যাকসিন দিচ্ছি, ভ্যাকসিন এখন দারুণ জিনিস, পবিত্র জিনিস, লোকে বিশ্বাস করেছে। তাহলে যদি গোটা গোটা বিশ্বকে দেওয়া যায় তাহলে কত লোক অসুস্থ হবে, তার থেকে কত আমরা কামাতে পারবো, আমাদের ইনকাম ব্যাপকভাবে বাড়বে, ফার্মা কোম্পানির দারুণ রকম সারা জীবন ধরে ইনকাম করে যাবে, রেকারিং রেভিনিউ পেতে থাকবে, এইটা ওরা ভেবেছিল, তাই তো? তাই ওরা সর্বশক্তিকে দিয়ে কাজে লেগেছিল, নামানো হুকে হাইজ্যাক করে। কিন্তু ওরা ভাবেনি যে সোশ্যাল মিডিয়া বুমেরাং হয়ে উঠতে পারে, ওদের মাথাতে আসেনি যে সোশ্যাল মিডিয়া থেকে, এখন ওরা বারবার সোশ্যাল মিডিয়াকে ব্লেম করছে, সোশ্যাল মিডিয়া যে এরকম একটা টুল হতে পারে তাদের বিরুদ্ধে, অস্ত্র হয়ে উঠতে পারে, ওরা কল্পনা করেনি। করলে ওরা আগে সোশ্যাল মিডিয়াকে যা করার করে নিয়ে তারপরে পথে নামতো, ওটা ওরা ভাবেনি। ওরা ভেবেছে সোশ্যাল মিডিয়াটাকে ওরা নিজেদের কাজে লাগাবে, সোশ্যাল মিডিয়া দিয়ে ভয় দেখাবে, সোশ্যাল মিডিয়া দিয়ে এখনো তো হচ্ছে, আপনারা জানেন, নিপা ভাইরাস, ভয় দেখাবে, সোশ্যাল মিডিয়া গিয়ে মানুষকে প্যানিকগ্রস্ত করবে, সোশ্যাল মিডিয়াকে দিয়ে এই যে খবরের কাগজ এখন কজন পড়ে, ছাপা খবরের কাগজ বা টিভি, কজন টিভি দেখে, সব তো এখন রিল, টিভিওয়ালা পেপারওয়ালা সব তো এখন ফেসবুকে, সব তো অনলাইনে। তো এগুলোকে দিয়ে ওরা ভেবেছিল মানুষকে ভয় দেখাবে, ভ্যাকসিন নিতে বাধ্য করবে, এখানে যাওয়া হবে না, ওখানে যাওয়া হবে না, ভয় দেখাবে, টোটাল কন্ট্রোল কায়েম করবে, ব্যাস। এই কারণে ওরা সোশ্যাল মিডিয়াটাকে টুল করেছিল। জুকেরবার্গ মহাশয়ও তাদের মধ্যে আছেন, গাফাম, তাই তো? তো ওরা ভাবেনি যে এইটা এতটা হতে পারে, মানে দু একজন হয়তো বলবে ভেবেছিল, কিন্তু এই হারে গোটা বিশ্ব জুড়ে, বিশেষ করে আমেরিকা ইউরোপের মানুষ এবং আমাদের মতো মানুষ আমাদের দেশে, আমরা তো বাড়ছি, এরকম ঘটনা ঘটবে ওরা কল্পনা করেনি। তাই ফারাকটা বুঝতে পারছেন তো? সেই সময় চাইল্ডহুড ভ্যাকসিনের সময় এত সোশ্যাল মিডিয়ার গল্প ছিল না, মানুষ বুঝতে পারার কোনো জায়গা ছিল না, ভাবার কোনো জায়গা ছিল না, দুয়ে দুয়ে চার করার কোনো জায়গা ছিল না। তাই এবার আমরা জানতে পাচ্ছি। গেল তাহলে কাদের? প্রথমত দেখুন, ওরা চাইছে অসুস্থ করতে টার্গেট, তাই মানে কি সবাই অসুস্থ হবে? না, প্রকৃতির অদ্ভুত লীলা, আমাদের শরীরকে প্রকৃতি যেভাবে মানে বানিয়েছে, বিস্ময়, বিজ্ঞানের, ওদের বিজ্ঞানের কল্পনার বাইরে। আমাদের শরীর কি 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 না কি সহ্য করে বলুন দেখি, কত অন্যায় অবিচার, কত কিছু সহ্য করে, পথ্য অপথ্য। মাঝখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে ওরা বলেই ফেলেছিল যে আমাদের দেশের নাকি মানুষের পাকস্থলীর শক্তি বেশি, তাই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে যে রাসায়নিকের মাপকাঠি ধরা হয় কোল্ড ড্রিঙ্কসে, জানেন তো, কোল্ড ড্রিঙ্কসে ইনসেকটিসাইড পাওয়া গেছে, রেসিডিও, তাতে নাকি ভারতের কোনো ক্ষতি হয় না, মাত্রা বেশি হলেও, কারণ ভারতের লোকজনের হজম শক্তি নাকি বেশি। হাস্যকর হলেও আমাদের দেশের মানুষ তো প্রকৃতির কাছাকাছি, তাই দেখবেন যারা ভ্যাকসিন নিয়েও, যারা ছোটবেলা থেকে গাঁদাগুচ্ছের ভ্যাকসিন নিয়েছেন তারপরে করোনা ভ্যাকসিন নিয়েছেন, তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি, কারণ অনেকগুলো পড়ে গেল তো। আর যারা দেখবেন গ্রামে গঞ্জে আগে ভ্যাকসিনই নেননি, করোনা ভ্যাকসিন নিতে বাধ্য হয়েছেন, ট্রেনে উঠতে পারবেন না বলে, বাসে উঠতে পারবেন, তাদের মধ্যে কিন্তু অসুস্থতাটা কম। তাই কিউমিউলেটিভ ব্যাপারটা দেখুন, কম্বিনেশনটা দেখুন, সমস্ত কিছু মিলিয়ে এফেক্টটা দেখুন, ফার্মা কোম্পানির উপরে আপনি কতটা ডিপেন্ডেন্ট তার উপরে দেখুন ব্যাপারটা। গেল। আচ্ছা, আর কি আপনি নিয়েছেন, নেওয়ার পরেও যদি আপনি প্রাকৃতিক পন্থায় থাকেন,
অর্থাৎ তারপরে আপনি ফার্মা কোম্পানি অ্যাভয়েড করলেন, প্যারাসিটামল জাতীয় ওষুধ অ্যাভয়েড করলেন, আয়ুর্বেদিক পথ্য যেগুলো রয়েছে বা হোলিস্টিক কিওর, যদি আপনার ডিপেন্ডেন্ট কোনো নির্ভরযোগ্য কোনো হোমিওপ্যাথি চিকিৎসক থাকে তা তত্ত্বাবধানে থাকলেন, বা আয়ুর্বেদিক পথ্য বা নিজেই অনুসন্ধান করলেন, রিসার্চ করলেন, বা সেলফ কিওর বা ইমিউন সিস্টেমকে বাড়ালেন, খাবার দাবারের উপর নজর দিলেন, ব্যায়াম শুরু করলেন, এগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার শরীর সামলে নিতে পারে, ডিটক্স করে নেবে। ঠিক আছে, গেল। আচ্ছা, বাকি বাকি হচ্ছে, হ্যাঁ, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হচ্ছে আমরা জানি, সবার হচ্ছে না, কম বয়সীদের মধ্যে হচ্ছে। কম বয়সী, বিশেষ করে যাদের বয়স 40-এর নিচে, তাদের মধ্যে এটা বেশি হচ্ছে, তথ্য তাই বলছে। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, সঙ্গে সঙ্গে মৃত্যু হচ্ছে, ইনস্ট্যান্ট ডেথ। সবার হচ্ছে কি না, অনেকেই ভুগছে, ট্রিটমেন্টে আছে। কারো কিডনি ফেলিওর হচ্ছে, কিডনি ফেলিওর হতে সঙ্গে সঙ্গে মারা যায় না, ডায়ালিসিস চলছে। কারো অ্যালার্জি, সিভিয়ার অ্যালার্জি প্রবলেম, কারো ব্রনকাইটিস, কারো বিভিন্ন রকমের সমস্যা, ফুসফুসের সমস্যা, লিভারের সমস্যা, লিভারের জটিলতা বাড়ছে, তো সঙ্গে সঙ্গে তো মরবে না। তো এইগুলো থেকে তারা ইনকাম করছে, মুনাফাবাজি করছে। আর হার্ট বা ব্রেনের যে সমস্যা, ব্লাড ক্লট বলুন, তাতে করে ইনস্ট্যান্ট যারা চলে যাচ্ছেন, সবার শরীর তো সমান নয়, বা তারা প্রাকৃতিক পন্থায় ফেরেননি, তারা বুঝতেই পারেননি। কেউ হয়তো ওই অবস্থাতে প্রচুর মদ্যপান করেছেন, বা ওই অবস্থাতে প্রচুর নাচানাচি করেছেন, ওই অবস্থাতে প্রচুর সময় ধরে জিম করেছেন, তাই তো আমরা দেখেছি জিম করতে করতে মারা যাচ্ছে, নিতে পারেনি শরীর। কারণ ওই যে ব্লাড ক্লটটা তো মুভ করে, মোবাইল ব্লাড ক্লট, এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। আর তাই, আর ইয়ংদের মধ্যে এই প্রবণতাটা বেশি, কারণ তাদের ইমিউন সিস্টেমটা ওভার রিয়াক্ট করছে। এটা তো আসলে ইমিউন থেরাপি, ট্র্যাডিশনাল ভ্যাকসিন নয়। এরা অ্যাকচুয়ালি, এটা বলা হচ্ছে ইমিউন বুস্টার। এইবার আপনার দরকার নেই কোনো কিছু, আপনার ইমিউন সিস্টেম এমনিতেই রোগ প্রতিরোধ করতে পারে, এমনিতেই পারে। তো এইবার সেটাকে যদি কেউ খুঁচিয়ে দেয়, ওভার রিয়াক্ট করবে সে, তার ফলে এই ব্লাড ক্লট ডেভেলপ করছে। এটা নিয়ে এখনো রিসার্চ চলছে। এই কারণে কম বয়সীদের মধ্যে এই ব্যাপারটা বেশি, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এগুলো বেশি। সবার হবে এমন কোনো ব্যাপার নেই। তাই আমি বারবার বলি যে প্রাকৃতিক পন্থায় ফিরুন। আর বেশি বয়সের মধ্যে এটা কম হচ্ছে না, একেবারে নয়, কিন্তু কম, 50-এর উপরে, মানে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের কথা বলছি। আর বাকি অসুস্থতা সে তো বেড়েই চলেছে, ক্যান্সার, ছোট বড়ের ব্যাপার নেই, ক্যান্সার, কিডনি থেকে শুরু করে। তাহলে ওদের মূল উদ্দেশ্য হলো কি, অসুস্থ করা, যাতে করে মুনাফাটাকে ওরা চালিয়ে যেতে পারে, আরো ফুলে ফেপে উঠতে পারে, ধুকে ধুকে বড়া। পাশাপাশি ডিপপুলেশন মানে কি, জনসংখ্যার হ্রাস অবশ্যই, কিন্তু সেটা উপার্জনের মাধ্যমে জনসংখ্যা হ্রাস, ধুকে ধুকে মরা। মানে একবারে পট করে মরে গেল, তাহলে লোকে সন্দেহ হবে। ধরুন যারা যারা ভ্যাকসিন নিয়েছে, ধরুন কোনো গ্রামের 5,000 লোক ভ্যাকসিন নিয়েছে, 6,000-এর মধ্যে 5,000, সবাই পটাপট দেখা গেল, আপনি কোনোদিন উঠে দেখলেন যে সবাই মারা গেল, আপনি শুধু বেঁচে আছেন, 5,000 লোক মারা গেছে, তাহলে কি হবে? তারপরে কেউ ভ্যাকসিন নেবে কেউ নেবে না। এখনো দেখবেন অনেক ভদ্রলোক, অনেকে ভ্যাকসিনের পক্ষে বলে, নিপা ভ্যাকসিনের পক্ষেও দেখবেন অনেকে নেবে, ডেঙ্গু ভ্যাকসিনও অনেকে নেবে। কেন? তারা এখনো ধরতে পারছেন না। কেন ধরতে পারছেন না? ওই যে পটাপট 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 সবাই পড়ে মরছে না। যারা মরছে তাদের সংখ্যা, যারা বেঁচে আছে তাদের চাইতে কম। মানে ভ্যাকসিন নেওয়ার পরও তো বেঁচে আছে, কিন্তু অন্যান্য যে অসুস্থতা, একদিন সবার তো একবারে কিডনি ফেলিওর হচ্ছে না, সবার তো একদিনে ক্যান্সার হচ্ছে না। তাই এই যে ব্যাপারটা রিলেট করে একসাথে ধরে ফেলা, সেটা বেশিরভাগ মানুষ পারবে না, সেটা ওরা জানে মানুষের শরীর ভিন্ন ভিন্ন। তাই সবার একসাথে সবকিছু হবে না, পার্টে পার্টে হবে, ভাগে ভাগে হবে। আর সবাইকেও একদিনে ভ্যাকসিন দেওয়া হয়নি, বিভিন্ন সময়ে দেওয়া হয়েছে। সবার শরীর একরকম নয়, সেটা ওরা জানে, দে আর ওয়েল অ্যাওয়ার অফ দ্যাট। আর তাই মানুষ বুঝতে পারছে না, এখনো অনেকে বুঝতে পারছে না। তার যেহেতু হয়নি, তার পরিবারে যেহেতু সবাই নেওয়ার পরে এখনো ভালো আছে, তাই তো।
ক্লিয়ার? তাই সবাই মরে যাবেন এমন নয়, এটা বহু আগেই বলেছি, ওটা একটা প্রচার ছিল আমাদেরকে আরো বেশি কনস্পিরেসি থিওরিস্ট বলে দাগিয়ে দেওয়ার। ওদের উদ্দেশ্য অসুস্থ করে, যত বেশি সংখ্যক মানুষকে অসুস্থ করা যায় এবং যত বেশি মুনাফাবাজি করা যায় এবং ফার্মা কোম্পানির পার্মানেন্ট খরিদ্দার করা যায়। ওই যে ওষুধে ছাড় 51% ছাড় দিচ্ছে জানো তো অনলাইনে, সবাই কি খুশি, অনলাইনে ওষুধের অর্ডার করছে, স্টেটাস হয়ে গেছে। হ্যাঁ, বাড়িতে অনলাইনে ওষুধ আসে, বাবার এত লাগে ওষুধ, মানে কত হাজার লাগে রে তোর বাবার? 1,000-5 লাগে। বা আমার আমার বাবার কত হাজার খানেকে হয়ে, মানে হাজার খানেকে হয়ে যায়। তার জন্য মন মানে মন হীনমন্যতায় ভুগছে যে ওর বাবা 5,000 টাকার ওষুধ খাচ্ছে মাসে, আর আমার বাবা মাত্র 1,000 টাকা। ইস, কেমন যেন একটা লাগছে, মানে বলতেও ঠিক বোঝাচ্ছে না। কবে যে আমার বাবার ওর বাবাকে ছাপিয়ে যাবে, মানে 5,000 টাকা কবে যে 6-7 হাজার টাকা হয়ে যাবে, তখন আমি বলতে পারবো হ্যাঁ আমার বাবা, তোর বাবার কত আসছে রে এখন? 5,000 টাকা। ধুর, আমার বাবার 8,000 টাকা ওষুধ আসছে, কালকেই এলো, বলেও শান্তি। অনেকে আবার বাড়িয়ে বলে। হ্যাঁ, এই হলো প্রগ্রেস, এই হলো যেটা ওরা চাইছে, ব্র্যান্ডিং। ওষুধও, চিকিৎসাও এমন একটা জায়গায় যেটা নেগেটিভ। ওষুধ খাওয়াটা নেগেটিভ আসলে, চশমা থাকাটা আসলে পজিটিভ কিছু নয়, নেগেটিভ। আমারও চশমা ছিল, এখন আর লাগে না। তো লোকে অবাক হচ্ছেন, বয়স হলে লোকে লাগে, আমার বয়স হচ্ছে আবার চশমাটা লাগছে না, আগে ছিল। তো যাই হোক, তো এই যে জায়গাটা সেটা বুঝতে হবে। তাই সুগার স্টেটাস হয়ে গেছে এখন, সুগার থাকা, প্রেশার থাকা স্টেটাস। না থাকলে আপনি ভদ্রলোকই নন। মাঝে মাঝে লিপিড প্রোফাইল টেস্ট করতে হবে, আগে আগে টেস্ট করতে হবে। আপনি যদি না করেন আপনি ভদ্রলোকই নন। তো এইটা ওরা ঢুকিয়ে দিতে পেরেছে। তো কিন্তু তাতে করে সেটা তো মাত্র শহরাঞ্চলের ভদ্রলোকদের, গ্রামে আর কতজন? এবার করোনা ভ্যাকসিনটা গুঁজে দিয়ে ওদের টার্গেট হচ্ছে সবাইকেই ওই লেভেলে নিয়ে যাওয়া এবং শিক্ষা টিক্ষার মাধ্যমে একদম অ্যাপোলো তো স্টেটাস। এখন শিক্ষক মহাশয়রা এখন সবাই এখন অ্যাপোলো জানে, আমি দেখেছি, যত দেখি মানে শিক্ষক মহাশয় মধ্যবিত্ত মানে সবাই অ্যাপোলো। হ্যাঁ, তারা ভুলে যান অ্যাপোলো নামটা কিভাবে এসেছে। অ্যাপোলো নামটা কিভাবে এসেছে এটা নিয়ে আমার গ্রিগরি রাসপুটিনে অ্যাপোলো নিয়েও বিস্তারিত আলোচনা আছে। নিরাময়ের দেবতা, গড অফ হিলিং, নিরাময়ের দেবতা অ্যাপোলো, আর তাই না তার নামে অ্যাপোলো ফার্মেসি। তাহলে দেবতা আসলে অ্যাপোলো, অ্যাপোলো দেবতা। অ্যাপোলোর নামে শপথ নিতে হতো, হিপোক্রেটিসের নামে যে ওথ নেওয়া হয় ডাক্তাররা, এখন নেয় কিনা আমি জানি না, যে শপথ নেওয়া হয় যে আমি রোগীর স্বার্থেই শুধু কাজ করব, ব্যক্তিগত স্বার্থে কাজ করব না। মানে হিপোক্রিসিয়ান যে ওথ আছে, শপথ আছে, সেটার সার অর্থ এটাই যে আমি শুধু রোগীর স্বার্থে কাজ করব, নিজের স্বার্থে কাজ করব না। তো সেখানে যেসব গ্রিক দেবদেবীর নামে শপথ নিতে হয় তার মধ্যে সবার আগে হচ্ছে অ্যাপোলো। আরো আছে পেনাসিয়া দেবী, অ্যাপোলো দেবতা, প্যানাসিয়া বায়োটেক। হ্যাঁ, সব দেবতার নামকে ওরা হাইজ্যাক করে ফার্মা কোম্পানির সঙ্গে একাকার করে দিয়েছে। সরস্বতী পুজো কালকে, তাই তো জানি, তাই তো, সরস্বতী, প্রজ্ঞা, উইস্টম, অ্যাপোলো, নিরাময়, গভীরে যেতে হবে, তাই তো। তাহলে গেল এটা। আচ্ছা, এবারে আসছি পরের প্রশ্ন। করোনার ব্যাপারটা হয়ে গেল, নিলে কি সবাই মরে যাবে? না, মরবে না, অসুস্থ হবে সবাই, না হলেও অনেকে অসুস্থ হবে। প্রাকৃতিক পন্থায় ফিরুন, আগামীতে কিন্তু আর চিকিৎসা করার অর্থ থাকবে না, যেভাবে ওরা প্রাইভেটাইজ করছে, সমস্ত কিছুকে করে ফেলেছে। ল্যাব মিট কবে থেকে? ল্যাব মিট আমাদের দেশে মোটামুটি ভাবে দেখতে পাবেন মেট্রো শহরগুলোতে 2027 থেকেই দেখতে পাবেন, 27-এর শেষের দিক থেকে, এবং 2030-এর মধ্যে মেট্রোপলিসের বলিলেন অনেক, ওই যেমন ম্যাকডোনাল্ড বলুন, এসব ডোমিনোজ এসব জায়গাতে দেখতে পাবেন, ঢুকে যাবে। কেনটাকি, কেএফসি, এসব জায়গাতে ঢুকে যাবে 2030-এর মধ্যে, ভালো রকম ভাবে ঢুকে যাবে। 27-এর শেষের দিকে
দু একটি জায়গায় আপনারা দেখতে পারেন, ওরা বাজারটা দেখে নেবে আর কি। তাহলে গেল ল্যাব মিট। আচ্ছা, পরের প্রশ্ন, এরপর কি কি ভ্যাকসিন আসছে? এরপরে প্রথমেই আসার কথা ডেঙ্গু ভ্যাকসিন 2026, এবছরই আসার কথা, ভোটের পরেই দেখতে পাবেন। এছাড়াও লাইনে আছে ম্যালেরিয়া ভ্যাকসিন, যেটা ঘানায় মানে আফ্রিকার দেশে দেওয়া হচ্ছে, ল্যাটিন আমেরিকায় দেওয়া হচ্ছে, বিল গেটস এর ভ্যাকসিন। এ নিয়ে আমার ভিন্ন লাইভ আর ভিন্ন ভিডিও রয়েছে। তো এটা, হ্যাঁ, জয় শ্রীরাম, এটা আমি বহু আগেই বলেছি, প্রথম দিকেই বলতাম। এ কারণেই ভক্তেরা আমার উপর ক্ষেপে যায়, আমার উপর সব ধর্মের মানে সব রাজনৈতিক দলের সক্রিয় কর্মী তারা আমার উপর ক্ষিপ্ত, মানে মনে মনে। এখন কেউ কেউ আছেন যারা একটু ভাবতে চান, তাদের কথা আলাদা। তো হ্যাঁ, নিপা একদম রেডি, 4টি ভ্যাকসিন আসছে, সেরাম ইনস্টিটিউট বানাচ্ছে, সেটাই দেওয়া হবে বলে আমার বিশ্বাস। নিপা আসছে। এছাড়াও জিকা ভ্যাকসিন, সেটা এখনো আমাদের দেশে জিকার ব্যাপারটা নিয়ে প্যানিকবাজি শুরু হয়নি, তবে আগামীতে হতে পারে, লাইনে আছে। এছাড়া কি, সাবালকদের বিসিজি ভ্যাকসিন, মানে সাবালকদের যক্ষা টিকা, সেটা আসবে। আচ্ছা, এছাড়া কি, মূলত এগুলোই। তারপরে হাওয়া দেখে। আচ্ছা, তবে সবার শেষে অবশ্যই আসবে এইডস ভ্যাকসিন। ওরা মানে ফেলিওর হতে হতে বলছে আমরা ফেলিওর হচ্ছি, কিন্তু ওটা লাগবেই আগামীতে, মানুষের এইডস তো হবেই। ওরা জানে একসময় এইরকম ফার্মা ড্রাগের কবলে পড়তে 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 থামিয়ে না দিলে ইমিউন সিস্টেমটাই আর কাজ করবে না, মানে অনাক্রম্যতায় শেষ হয়ে যাবে। আর এইডস কথাটার মানে কি জানেন তো? এইডস নিয়েও দ্বিতীয় খণ্ডে বলা আছে যে এইডস ব্যাপারটা আসলে কি, সেটা কি সত্যি রোগ না ফার্মার কোনো একটা বাই প্রোডাক্ট, এটা নিয়েও বিস্তারিত সেখানে আলোচনা আছে। এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অর্থাৎ আপনি অর্জন করছেন, কি অর্জন করেছেন? এমন কিছু অর্জন করেছেন, অ্যাকোয়ার করেছেন, যেটা আপনার ইমিউন সিস্টেমকে আর ফাংশন করতে দিচ্ছে না, কাজ করছে না ইমিউন সিস্টেম। আপনি ঘামাচি হলেও অসুস্থ হয়ে পড়ছেন, ঘামাচিও সামলাতে পারছেন না, এরকম একটা পরিস্থিতি। তো এটাকেই বলা হচ্ছে এইডস। ওটাও তো জুনোটিক। ওরা কি বলছে? ওরা বলছে যেমন বাদুড় থেকে নাকি নিপা ভাইরাস ছড়াচ্ছে, তাই তো আমরা জানি, তেমনি আফ্রিকার সবুজ বাঁদর, সেখান থেকে নাকি এইডস ছড়িয়েছে বলা হয়েছিল। সিফ সিফ থেকে, ওই সিম্পাঞ্জি জাতীয় ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আর মানুষের বেলায় এইচআইভি, এটা এসআইভি, এটা এইচআইভি, কি হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি এইডস। ওটাও জন্তু জানোয়ার থেকে। তো ওরা জন্তু জানোয়ার থেকে, এটা প্ল্যানটা কিন্তু বহু আগের। করোনা কোথা থেকে? বাদুর থেকে, চীনের বাদুর। এখন আবার চীন বলছে না, ওটা আমেরিকায় নাকি করোনা ছড়িয়েছে। হচ্ছে এখন লেগে গেছে। এ নিয়ে আগেই বলেছি, চীন এখন আমেরিকাকে টক্কর দেবে। ইউরোপে চীন ঢুকে পড়ছে আস্তে আস্তে। গ্রিনল্যান্ড থেকে ডোনাল্ড ট্রাম্প হাত গোটাতে বাধ্য হচ্ছে, নেটো ভেঙে যাচ্ছে, অর্থাৎ জিও পলিটিক্যাল শিফট হচ্ছে। নিউ ওয়ার্ল্ড অর্ডার মানে তো শুধুমাত্র এডুকেশনের শিফট রিসেট নয়, সব ক্ষেত্রে রিসেট হবে, জিও পলিটিতেও রিসেট হবে, সেটা হচ্ছে। এ নিয়ে আমি পরে ভিন্ন ভিডিও করব। গ্রিনল্যান্ড প্রাকৃতিক সম্পদে ভরপুর, গ্রিনল্যান্ড প্রচুর, সেখানে বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল আছে, খনিজ সম্পদ আছে, বিরল সব সম্পদ আছে গ্রিনল্যান্ডে। এমনি ওটা নিয়ে সমস্যা, কারণেই ভেনেজুয়েলাকে কেন তেলের জন্য করলো। এবার চীন কি ছাড়বে? এবার নেটো ভেঙে যাচ্ছে, বহু আগেই বলেছিলাম, এবং আমেরিকাকে ওরা খন্ড খন্ড করে ছাড়বে যাও নিঃশক্তি, কারণ আমেরিকার কাজ মিটে গেছে। এবং ডোনাল্ড ট্রাম্প খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, আসবো পরে, এখন ওইটাই আলোচনায় যাচ্ছে না, ওই নিয়ে কেউ প্রশ্ন করেননি, এখন পরে দেখা যাবে। আচ্ছা, গেল। তাহলে তখন এইডস ভ্যাকসিনটা লাগবেই, তাই এখন এইডস ভ্যাকসিন আসছে না, পরে 2030-এর পরে ধরে রাখুন, 30, 32 এর পরে আসবে, দেরি আছে এইডস ভ্যাকসিনের। আপাতত ডেঙ্গু
ম্যালেরিয়া, নিপা, এগুলোর জন্য তৈরি থাকুন। ভ্যাকসিন কার্ড না পেলে কি ভর্তিতে সমস্যা হবে? মানে বাচ্চা কাচ্চাদের দেখবেন আমাদের অনেক সহযোদ্ধারা ভ্যাকসিন দিচ্ছেন না বাচ্চা কাচ্চাদের, স্বাভাবিকভাবেই তো আশাকর্মীরা বলছেন যে তাদের ভ্যাকসিন কার্ড তাহলে দেওয়া হবে না। বেশ, কোন ব্যাপার নেই। তো এই নিয়ে যারা আমার মানে রেগুলার ভিডিও টিডিও দেখেন বা শোনেন বা লেখালেখি পড়েন, তারা তারা জানেন কি করতে হবে। কিন্তু অনেকেই আছেন এখনো তাদের সময় নেই হয়তো, বা তারা শুধুমাত্র সমস্যায় পড়লে তখনই কল করেন, সেরকম লোক তো আছে, তাদের সংখ্যাই বেশি। তো সবাই তো সে অর্থে পাশে নেই, কেউ কেউ পাশে থাকে, সবাই থাকে না। তো তারা এসব প্রশ্ন করছেন, তাদের বলি যে কোনো সমস্যা নেই, আইনত সংবিধানগতভাবে কোনো সমস্যা নেই। এর মধ্যে আমাদের এক সহযোদ্ধা, নাম বলার দরকার নেই, সহযোদ্ধা তার সন্তানকে কিডজিতে ভর্তি করেছেন, জানেন তো। উপায় নেই, উপায় ছিল না তার, খুব কাছে বলে। একটা এক্সপেরিমেন্টও ছিল, আমিও বলেছিলাম যে দেখো তো কি বলে ওখানে, ব্র্যান্ডেড তো, দেখো তো কি বলে, দেখতে হবে না। এই যে অ্যাপোলোতে আমাদের এক সহযোদ্ধা লড়াই করে সন্তানের জন্ম দিয়েছেন উইদাউট ভ্যাকসিন, অ্যাপোলো। এগুলোও তো আমাদের, সেখানেও তো আমাদের ক্ষেত্র তৈরি করে রাখতে হবে রে বাবা। সবার বাড়ির কাছে তো আদিবাসী স্কুল নেই, আর সবার তো সেই সিস্টেম নেই। সবার পরিবারে কি একেবারে সে করে সরাসরি ফিরতে পারবে? চেতনাটা আগে আমরা দেব। সবাই কি পারবে? পারবে না। তাহলে সেসব স্কুলেও তো লড়াই করতে হবে, তার জন্য তো ক্ষেত্র তৈরি রাখতে হবে, তাই নয় কি? ক্ষেত্র তৈরি রাখতে হবে। রাতারাতি তো আপনি পড়াশোনা স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে মাঠে ঘাটে কৃষক বানাতে পারবেন না আপনার সন্তানকে। পারবেন? পারবেন না। যেটা বলবে সেটা হাস্যকর, আমি এটা বলি না। তাহলে আপনাকে এই সিস্টেমের মধ্যে, এই ম্যাট্রিক্সের মধ্যেই বেঁচে থাকতে হবে, পাঁকে থাকতে হবে, পাকাল মাছের মতো। তার জন্য সমস্ত কিছুকে এক্সপ্লোর করতে হবে এবং নিজের মতামত প্রতিষ্ঠা করতে হবে। পালিয়ে গেলে চলবে না যে অমুক ব্র্যান্ডেড। আপনি দেখা গেল এমন জায়গায় আছেন সেখানে কাছাকাছি নির্ভরযোগ্য কিছু তো থাকতে হবে রে ভাই, সরকারি হাসপাতালগুলো তো শেষ করে দিয়েছে ওরা। আর আপনি প্রাকৃতিক পন্থা সবে শুরু করেছেন, আগে জানতেনই না। তাহলে এই অবস্থায় যদি এমার্জেন্সি কিছু হয়, কারো হাত দুর্ঘটনা ঘটলো, কি ঘটলো না ঘটলো, বা কিছু সমস্যা হলো, আপনি জানেন না এত কিছু, তখন আপনি তো নিয়ে যাবেন কাছাকাছি কোনো তথাকথিত নার্সিংহোম, দেখলেন অ্যাপোলোই আছে। সন্তানকে জন্ম দেবেন, কাছাকাছি দেখলেন ন্যাপোলোই আছে, সরকারি হাসপাতালে গেল বন্ধ, লোকজনই নেই। এমন তো হচ্ছে অনেক জায়গায়, স্বাস্থ্যকেন্দ্রগুলো খুব করুণ পরিস্থিতি করে রেখেছে। কিন্তু ভ্যাকসিন দেওয়ার বেলায় আছে, অন্য চিকিৎসা হবে না। তখন আপনি কি করবেন? অ্যাপোলোতেই যেতে হবে আপনাকে। তো সেই সময় আপনাকে তো বলতে হবে আমি সন্তান জন্ম দেবো কিন্তু ভ্যাকসিনটা দেবো না, বলতে তো হবে। তার জন্য তো ক্ষেত্র তৈরি করে রাখতে হবে, একটা এক্সাম্পল তৈরি করে রাখতে হবে, লড়াই করতে হবে, যাতে করে পরের দিকে কেউ এলে তারা বলবে হ্যাঁ আমাদের তো এরকম হয়েছে, আগে তো আমরা একজনকে এরকম ভাবে অ্যালাউ করেছি, এটা আমাদেরই কাজ। তাই সবাই রাতারাতি ওভারনাইট প্রকৃতির বুকে ফিরে গিয়ে ব্রজের রাখাল বালক হতে পারবে না। রবি ঠাকুর যেমন কবিতা লিখেছেন, যদি আজ জন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, আমি নিজের হাতে নিভিয়ে দেব সুসভ্যতার আলো। সেটা কি নিয়ে মানা যাবে এখন? এটা প্রসেস, উই ক্যানট স্টপ ইট। এটা ম্যাট্রিক্স, এর মধ্যেই আমাদের বাঁচতে হবে। সবাই রাতারাতি গিয়ে রাজমিস্ত্রি হতে পারবে না, যারা পারবে তারা টিকে থাকবে, আলাদা কথা। সবাই পারবে না। তাহলে নিশ্চিন্ত থাকুন, কিডজির মতো যখন জায়গায় অ্যালাউ করেছে, যদি আপনি ফেস করতে হবে, আপনাকে চোখে চোখ রেখে বলতে হবে আইন আছে, আমাকে দেখান, কোনো অর্ডার দেখান যে ভ্যাকসিন কার্ড ছাড়া ভ্যাকসিন দিতেই হবে ভর্তি করতে গেলে, দেখান। আমেরিকার মতো জায়গাতেও রেকমেন্ড করছে, বাধ্যতামূলক কিচ্ছু নেই, দেখান আমাকে। শুধু তাই নয়, নামি দামি নার্সিং হোমে এখন, এই যে সেদিন আমাদের এক সহযোদ্ধা পিতা হলেন, সেখানে কিচ্ছু বলেনি। আগে তো মাঝে মাঝে ঝামেলা করতো, সেটা আমি ভিডিওতে বলেছি। কি শুধু লিখে দিতে হয়েছে যে ভ্যাকসিন নেব না, আমরা স্বেচ্ছায় বাচ্চাকে ভ্যাকসিন দেব না। তো ডাক্তার বলেছেন ঠিক আছে আপনারা লিখে দিলে আমার কোনো সমস্যা নেই, ব্যাস পিটে গেল, লিখে দেবেন, কি সমস্যা? তাই ভ্যাকসিন কার্ডের বেলাতেও শুধু বলতে হবে,
কোনো চিন্তার ব্যাপার নেই। তবে তার কিসের চিন্তা, কিসের আশঙ্কা? বলে আমাকে ফোন করবেন, যদি না পারেন সামলাতে আমাকে ফোন করবেন, আমি চলে যাব। তবে তার জন্য আপনাকে আবার চেনা থাকতে হবে, পরিচিত হতে হবে। আর একটা বিষয় বলি, যাদের পক্ষে সম্ভব, যাদের উপায় নেই ব্যান্ডেজ স্কুলে পড়াবেন, ইংলিশ মিডিয়াম আশপাশে স্কুল লেভেলের কথা বলছি না, উপায় নেই তো কি করবেন, কাছাপাশে স্কুলই তো নেই, আর বাচ্চাকে কত দূরে পাঠাবেন? যাদের উপায় আছে তারা সাধারণ বাংলা মিডিয়ামে পড়ান, অনেক সহজ অধ্যায় শুরু করেছেন, ছাড়িয়ে নিয়েছেন। আর মুসলমানদের বলবো, মুসলমান শব্দটাকে বোঝার চেষ্টা করুন, ইসলামকে বোঝার চেষ্টা করুন। সন্তানকে মাদ্রাসায় পড়ান, পাশাপাশি বাড়িতে ইংরেজিটা শেখান। ইংরেজিটা শিখতে হয়, জানতে হয়। সৈয়দ আহমদ খানের কথা ভুলে গেছেন? বাড়িতেও শেখা যায়। দরকার হলে মাদ্রাসায় গিয়ে কথা বলুন, সত্যিকারের। কোথায় মাদ্রাসার যারা হুজুর আছেন তারাও তো ভ্যাকসিনের বিরুদ্ধে কিছু বলেন না। বলেন, বিরুদ্ধে বলতে বলছি না, অ্যালার্ট করেন, করেন না। কিন্তু আমি বলতে চাইছি, শেকড়ের যে সব ইসলামের যেসব বেসিক তার তরিকা আছে সেগুলো জরুরি। স্বাস্থ্যের ক্ষেত্রে নামাজ পড়া থেকে শুরু করে, নামাজ তো একটা ভালো ব্যায়াম। তো হিন্দুদের পক্ষে যদি সম্ভব হয়, আমি এই ভাগটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে করি না, জ্ঞানের শক্তিদের বেলায়, কিন্তু আইডেন্টিটির ক্ষেত্রে বলছি। কেন বলছি বুঝতে পারবেন। টোলে ভর্তি করুন আর বাড়িতে ইংরেজিটা শেখান, পাশাপাশি সিলেবাসটা মেনটেন করুন, করা যায়। সেরকম টোলও তৈরি করা যায় যেখানে সিলেবাসটা মেনটেন করা যায়, এবং তাতে করে পরবর্তীকালে কোনো চাকরি বাকরির কোনো সমস্যা হবে না। এখন ব্র্যান্ডের জায়গা দিয়ে চাকরি বাকরি হবে এমনটা ভুল। একটা সময় ছিল ব্র্যান্ডেড এডুকেশন ডাজন্ট এনশিওর জব ইন ফিউচার। এই নিউ ওয়ার্ল্ড অর্ডারে আপনি আইআইটি থেকে পড়েছেন মানে চাকরি হবে, নেই। কত আইআইটি লোকজন বেকার ঘুরে বেড়াচ্ছে জানেন, ছেলেবেলে সুইসাইড করছে। অত সোজা নয়, এখন সিস্টেমটা বদলে গেছে। তাই স্কিল ডেভেলপ করান, ছোটবেলায় এমন স্কুলে পড়ান বাড়িতে, যাতে করে মিক্সিং করতে পারে, শেকড়ের ব্যাপারগুলো জানতে পারে। স্বাস্থ্য বলুন, যাই বলুন, পিতামাতাকে শ্রদ্ধা, যে বেসিক জায়গাগুলো আছে সেগুলো শিক্ষা দিন। সেটা বাংলা মিডিয়াম স্কুলেও হতে পারে, হিন্দি মিডিয়াম স্কুলে পড়েও হতে পারে, সমস্যা নেই। আদিবাসী স্কুলে পড়েও হতে পারে, মাদ্রাসাতে পড়েও হতে পারে। হ্যাঁ, মাদ্রাসাতে পড়েও ভালো ইংরেজি শেখা যায়, যদি বাবা মা কনসাস হন, বাড়িতে শিক্ষক রাখেন। জায়নিক শক্তিকে চিনতে বুঝতে, দাজ্জালকে চিনতে বুঝতে ইংরেজি শেখাটা খুব জরুরি। আমি ইসলাম ধর্মী মানুষদের বলছি, ওই জন্য শেখাটা জরুরি। আমি আপনাদের সামনে এত এত তথ্য, এত এত কিছু আনতে পারি কেন? ঠিক আছে, আমি প্রজ্ঞার মাধ্যমে, উইজডমের মাধ্যমে ধরে ফেলেছিলাম, কিন্তু এই যে তারা এত এত শিক্ষিত মানুষ, তারা কি শুধু সেটাতেই যথেষ্ট খুশি থাকতেন না। এখন অনেক চিকিৎসকও আমার সঙ্গে দেখা করেন, আমার বইপত্র পড়েন। কেন? আমি পেরেছিলাম কেন, পারছি কেন? কারণ আমি ইংরেজিটা জানি, আমি রিসার্চ পেপারগুলো পড়তে পারি, আমি গভীরে ঢুকতে পারি। নইলে এই পর্যায়ে লড়াইটা করা যেত না। তাই বারবার বলবো, স্ট্যাটাসের জন্য নয়, বড় বড় চাকরি পাবেন, বড় দালাল হবেন, বড় দাসত্ব করবেন, এই উদ্দেশ্যে নয়। সেটা তো আলাদা কথা, ওটা জীবিকার প্রশ্ন। কি করবেন না করবেন সেটা পরে ভাববেন। সন্তানের পুরো জীবন পড়ে আছে। কিন্তু ইংরেজিটা ভালো করে শিখুন, যাতে করে এই ব্যাপারগুলো ধরতে পারে আপনার সন্তান, যাতে করে জার্নালগুলো পড়তে পারে, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলো পড়তে পারে। সেগুলো সবই ইংরেজিতে, বাংলায় নেই। কোথায় কোথায় বাংলায় এসব? আমরা যে বিষয়ে কাজ করছি সে কথা বলছি। এই অধমিত প্রথম লিখছে এসব বইপত্র। লিখতে পারছে কেন? ইংরেজিটা জানে বলে, এক্সপ্লোর করতে পেরেছে বলে, এই তথ্যগুলো দিতে পারছে। তো তাই বললাম, সেটা ইংরেজি শেখাটা
স্কুলের উপর, ব্র্যান্ডেড স্কুলের উপরে নির্ভর করে না। মাদ্রাসাতে পড়লেও করা যায়, বাংলা মিডিয়ামে পড়লেও করা যায়। অনেক উদাহরণ আছে আমাদের দেশে। বড় বড় যেসব মানুষ, মহাপুরুষ যাদের বলি, তারা ইংরেজি জানতেন না, তারা কোন মিডিয়ামে পড়তেন? স্কিল ডেভেলপ করুন, ঠিক আছে? এটা যে কোনো মাধ্যমে পড়েই সম্ভব। ব্র্যান্ডিং এর পেছনে ছুটবেন না। উপায়তে না থাকলে আলাদা কথা, কাছাকাছি স্কুল পেলেন না, এই যেমন যে ক্ষেত্রে বললাম, গেল এটা। তাই ভ্যাকসিন সার্টিফিকেটের ব্যাপার নেই। আচ্ছা, টাকা কি বিলুপ্ত হবে? দেখুন, এটা নিয়ে বিস্তারিত এখানে আলোচনা করতে পারবো না, কারণ এটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, ইউটিউবেই আছে। নিউ ওয়ার্ল্ড অর্ডারের শেষ ধাপে কি, এইভাবে খুঁজবেন আমার চ্যানেলে গিয়ে, শেষ ধাপে কি, নিউ ওয়ার্ল্ড অর্ডার শেষ ধাপে কি, বা নিউ ওয়ার্ল্ড অর্ডার করে খুঁজলেও পেয়ে যাবেন। সংক্ষেপে বলছি, হ্যাঁ, বিলুপ্ত হবে কারেন্সি, কারণ ওরাই ফিয়াট কারেন্সি তৈরি করেছিল ওয়ার্ল্ড ডমিনেশনের জন্য, ব্যাংকিং ব্যবস্থাকে কুক্ষিগত করে, বা ওরা ইনভেস্টমেন্ট ব্যাংকিং ওরাই তৈরি করেছে। মায়ের রসচাইল্ড, তিনি প্রথম পৃথিবীর ইনভেস্টমেন্ট ব্যাংকার। তো করে, যাতে করে সরকার, সমাজ, মানুষ সবাইকেই কন্ট্রোলে আনা যায়, প্রধানত করা যায়, ল্যাজ নাড়তে বাধ্য করা যায়, তার জন্যই ওরা ফিয়াট কারেন্সিকে বানিয়েছিল, যার পিছনে কোনো সম্পদের ব্যাকিং থাকে না। এটা ওদের মাথা থেকেই বেরিয়েছিল, টু কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড, টোটাল কন্ট্রোলের জন্য। তো সেটা যখন মিটে যাবে, ওদের লক্ষ্য পূর্ণ হয়ে যাবে, তখন ওরা কারেন্সিকে তুলে দেবে, বা খুব লিমিটেড পর্যায়ের কিছু কিছু লোকের কাছে থাকবে কারেন্সি, টপ লেভেলের কিছু লোকজন, তাদের কাছেই থাকবে। কারণ চাকরি বা জীবিকা যদি না থাকে, কারেন্সি কি করে থাকবে? কাজই তো থাকবে না, আপনি মাইনে পাবেন কি করে? মাইনে পাবেন কি করে কাজই না থাকলে? এটা এখন নয়, পরের, ধরুন 20 থেকে 25 বছর পরের কথা বলছি আমি। ততদিন ধরে আর টোটাল ক্যাশলেস ওরা করতে পারবে না, এটাও ঠিক, করতে পারবে না। সুইডেনে পারেনি, সুইডেনে আবার, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের মানুষ কি সেই লড়াইটা লড়তে পারবে? ওদের ইচ্ছে, স্বপ্ন তো এটাই করার, কিন্তু সুইডেনের মানুষ, ইউরোপের মানুষ তো লড়াই করে আবার ক্যাশকে ফিরিয়ে আনছে। তো সেই লড়াইটা যদি আমরা দিতে পারি, তাহলে ওই পর্যন্ত ওরা যেতে পারবে না বলে আমার বিশ্বাস, এবং আমার বিশ্বাস আমরা পারবো, উই ক্যান ডু ইট। কিন্তু ওদের যে লক্ষ্য, সেটা বলছি আমি। তাহলে 20 বছর পরে একেবারে ক্যাশ থাকবে না, না, সেটা বলা যাবে না। হয়তো 90% অনলাইন হয়ে গেল। এখন যেমন ধরুন প্রায় 50%-এরও কাছাকাছি অনলাইন হয়ে গেছে সব, যা ডেটা বলছে, বা কাছাকাছি। বাকি লেনদেন তো ক্যাশেই হচ্ছে। তো যখন 2045-46 ধরুন 20 বছর পরে, বা 2050 ধরুন, সেরকমই ওরা টার্গেট রেখেছে, সেই সময় কিন্তু ক্যাশ একেবারে থাকবে না বলা যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে টাকা, যেটা কনসেপ্ট, যাদের হাতে টাকা থাকবে না, তারা কি করে সংসার চালাবে, এরকম একটা প্রশ্ন অনেকে করছেন। এলন মাস্ক সাহেব বলেছেন টাকাই থাকবে না, সেটা তো আমিও আগেই বলেছি। এলন মাস্ক বাবু সেদিন বললেন, আমি বহু আগেই ফিয়াট কারেন্সি নিয়ে বলেছি, এবং যাহা শুরু হয় তাহা শেষ হয়। ওদের কাজ মিটে গেলে ওরা ছুঁড়ে ফেলে দেবে। শিক্ষকদের, সরকারি শিক্ষকদের কাজ মিটে যাচ্ছে, ওরা ছুঁড়ে ফেলছে করে। তো তো কেন রাখবে ওরা? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে না, টোটাল ক্যাশলেস করতে পারবে না, তবে মধ্যবিত্তের হাতে বা সাধারণ মানুষের হাতে ক্যাশকে ওরা রাখতে চাইছে না। কিছু লোকের কাছে ক্যাশ কুক্ষিগত করতে চাইছে। কিভাবে তাহলে চলবে, কি করে? ওদের কি প্ল্যান? ওদের প্ল্যান হচ্ছে সোশ্যাল স্কোরিং সিস্টেম, যেটা এখন অনেক দূরের, কিন্তু এটা এখন থেকে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কেউ ভয় পাবেন না। এটা একটা হাইপোথিসিস, ওরা যেটা ভেবেছে। ইমপ্লিমেন্ট কতটা করতে পারবে, এক্সিকিউট কতটা করতে পারবে, সন্দেহ আছে আমার। কারণ মানুষ অতটা মানবে না, মানুষ রুখে দাঁড়াবে। আমরা বাড়ছি। এই যেমন ধরুন, কথায় কথায় বলছি, এখন যদি আমাকে বলে যে টাকা, বা কোনো কারণে যদি বলে যে ক্যাশ বন্ধ, শুধু অনলাইন ট্রানজাকশন করতে, বলে দেখুক আমাকে, ব্যাংক থেকে ধরুন কোনো নির্দেশাজ্ঞা এলো,
কোনো একটা নির্দেশ হলো, আমাকে জানানো হলো, ব্যাংক থেকে জানানো হলো যে আপনি ক্যাশ তুলতে পারবেন না, এটিএম এ টাকা তুলতে পারবেন না, সব অনলাইনে করে। মেনে নেব? যে বলবে, অফিসে গিয়ে তো দু তিনটে মানুষকে অন্তত যেটা পাবো তাদেরকে তো ভালোভাবে বলবো, না হলে তো হাত পা চালাবোই, কিছু করার নেই। মেনে নেবো? মেনে নেবো না, অনেকেই মেনে নেবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই যে মানুষকে দুর্বল করে দেওয়া, ভৌ ভৌ গুঁজে দিয়ে বিভিন্ন রকম এই যে ভয় দেখিয়ে, এই যে সব ডিজিটাল আইডি এসব করিয়ে ওরা চেষ্টা করবে এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করা যাতে করে মানুষ প্রতিবাদ করতে না পারে। এই যে তোমার সমস্ত কিছু আমার কাছে আছে, তোমার কুষ্টি আমার কাছে আছে, তোমার অ্যাকাউন্ট আমার কাছে আছে, তোমার ছেলে মেয়ে কি করে সে এক ব্যাপার আমার কাছে আছে, সমস্ত কিছু আমাদের কাছে আছে। হ্যাঁ, তেরিবেরি করলেই কিন্তু এই ভয়টা ওরা দেখানোর জন্যই এটা করছে। তো কিন্তু তাও ওরা সহজে পারবে না। তাহলে ওরা কি চাইছে সেটা বলে দিই। ওরা চাইছে যে সোশ্যাল স্কোরিং এর মাধ্যমে আপনি বেঁচে থাকবেন। কিরকম? ওই যে ভাতা, সেটা অনলাইনে ঢুকলো, আপনার তো ক্যাশ লাগলো না, অনলাইনে ঢুকলো ভাতাটা। আর কি, আপনি কিরকম নাগরিক তার উপরে নির্ভর করবে। মানে আপনি ভাতা সবাই পাবে এমন নয়, কিন্তু আপনি ভ্যাকসিন, ওরা যেটা চাইছে, কিন্তু বলছি, বারবার বলছি, পুরো সফল হবে তাও কিন্তু বলছি না। মানে টাকাকে ওরা কি করে বিলুপ্ত করতে পারে সেই ব্যাপারটা ওরা যে প্ল্যান করছে। এলন মাস্ক বললেন মানেই সেটা মেনে যাবে, মানুষ মেনে নেবে এমন নয়। কিন্তু ওরা আমাদের মেন্টালি তৈরি করাচ্ছে, বই মানে মেন্টালি তৈরি করিয়ে দিচ্ছে, বলে বলে আগাম বলে 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 বলে, যাতে মানুষ মেনে নেয় ওই তো টাকা থাকবে না, টাকা থাকবে না, টাকা থাকবে না। ব্যাস, ব্যাপারটা ওরকম করছে ওরা। তাই তো, যেমন করে খবর দিয়ে বলে এই তো মানুষ অমর হয়ে গেল, এই মানুষ 150 বছর বাঁচবে, এই তো পিল এসে গেল বলে, এরকম বিভিন্ন রকম খবর দেখায় না। ওটা মেন্টাল ব্রেন ওয়াশ করে, মাইন্ডসেট তৈরি করে, মানুষ মেনেও নেয়। এই যে দেখতে পাচ্ছি মানুষ মেনে নেয়, ওরা জানে, কিন্তু মেনে নেওয়ার তো একটা শেষ থাকে, তাই না? তো ওরা কি করবে, ধরুন আপনি এই যে ভ্যাকসিন নিচ্ছেন কিনা, কেনাকাটা কেমন করছেন, অনলাইন থেকে কত কেনাকাটা করছেন, অফলাইনে কেনাকাটা করলে আপনার স্কোর কমে যাবে, অনলাইনে কেনাকাটা করলে আপনার স্কোর বাড়বে, সোশ্যাল স্কোর। দেখবেন এখনই ওরা চালু করে দিয়েছে, আপনি যদি অনলাইনে ট্রেনের টিকিট কাটেন অ্যাপ থেকে, ইউটিএস নাকি সব অ্যাপ আছে, জানেন রেলের অ্যাপ আছে, রীতিমতো অ্যানাউন্স করে দেয়, রেলে উঠলে লোকাল ট্রেনেও বলে দেয় যে এখান থেকে ট্রেনে টিকিট কাটুন, কাটলে আপনি এত পার্সেন্ট, 10% হোক, 3% হোক, 2% হোক ছাড় পাবেন। কেন? ডিসকারেজ করে। মানে অফলাইনে কাউন্টার থেকে টিকিট না কেটে অনলাইনে টিকিট কাটলে আপনি ছাড় পাবেন, মানেটা কি? অফলাইন আপনি তখন টিকিট কাটা বন্ধ করে দেবেন, লোক লাগবে না, লাভ বেশি করবে, কর্মচারী প্রাইভেট হাতে চলে যাচ্ছে না, সবই তো চলে গেছে মোকলমে, লোক লাগতে হবে না, সব আপনার টিকিট আপনি কেটে নিলেন। টিকিট কাউন্টারে কোনো মানুষকে অ্যাপয়েন্টমেন্টই দেওয়ার দরকার নেই, তাই তো? তাহলে এভাবে ওরা অনলাইনকে প্রমোট করতে 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 এমন একটা সময় চলে আসবে যে ক্যাশের আর দরকারই পড়বে না আপনার, পড়বে? এখনই তো অনেক ইয়ং ছেলেপেলে আছে, ক্যাশের কোনো দরকারই নেই, তারা ওইভাবেই চলছে। কিন্তু সেটাও তো একটা কারেন্সি, আপনি উপার্জন করছেন, আর্ন করছেন, সেটা তো ভাতা নয়। কিন্তু সেই ভাতাটাও যদি অনলাইনে ঢোকে, তাহলে আর কারেন্সির দরকার কি থাকলো? আপনার উপার্জনই তো মানেই ভাতা। আগামী তো সেটাই ওরা চাইছে, যুব সমাজের বা মানুষের যারা ওবিডিয়েন্ট সিটিজেন, যাদের সোশ্যাল স্কোর অনুসারে তাদেরকে ভাতা দেওয়া হবে, এটা ওরা চাইছে। আপনি কতটা ওবিডিয়েন্ট নাগরিক, ভ্যাকসিন নিচ্ছেন কিনা, অনলাইন কত ব্যবহার করছেন, অফলাইন মানে অনলাইন ট্রানজাকশন কত হচ্ছে, সেটার উপরে একটা আপনি ভাতা পাবেন, ভালো ভাতা, হয়তো একটা পার্সেন্টেজ বেড়ে গেল। আপনি পড়াশোনা কতটা করেছেন তথাকথিত, তার উপরেও কিছু নির্ভর করবে। এরকম বিভিন্ন রকম ভাবে অনলাইন সোশ্যাল স্কোর, আপনার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস ব্যাপারও হয়তো দেখা হবে, অনেক জায়গায় দেখা হচ্ছে, চীনে তো দেখা হয়। আপনি সোশ্যাল মিডিয়াতে কি বলছেন, আপনার মানসিকতা কি, সেটাও দেখা হবে। এআই এখন সব পারে, এআই হাত কি এমনি হয়েছে? সমস্ত কিছু আপনার যখন ডিজিটাল আইডি ক্রিয়েট হয়ে যাচ্ছে, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার দেওয়া হবে, একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার, যেটা ইউরোপে অনেক আগেই আছে, ইউরোপ আমেরিকায়।
ওটা দিলেই একটা লোকের চিকুচি সব পেয়ে যায় ওরা, গাড়ি থাকলে গাড়ির নাম্বার, অমুক তমুক, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, তো সেটা ওরা জেনারেট করবে। তো এবার তার মাধ্যমে আপনি, এটার মাধ্যমে ডিজিটাল আইডি হয়ে গেলে আপনার চিকুজি কাস্টি, ফেসবুক, ইউটিউব সবই ওরা পেয়ে যাবে, তাই তো? সেটা দিয়ে আপনাকে ওরা কন্ট্রোল করতে চাইবে। তাহলে এটা ওদের স্বপ্ন। শেষের দিকে যখন স্তরে আসবে তখন ওরা শুধুমাত্র অনলাইনেই আপনাকে ভাতা দেবে, এবং অনলাইনেই আপনাকে আমাজন হোক, যে হোক, যা হোক, ফ্লিপকার্ট হোক, সেখান থেকেই আপনাকে মাল কিনতে হবে। তার অন্য জায়গা থেকে আপনি মাল কিনতে পারবেন না, কারণ সেখানে সেই কুপন, ওটা কুপন টাইপের দেবে। গ্রসারির জন্য এই কুপন, গ্রসারির জন্য ওই কুপন। তখন তো আপনি ল্যাব মিট ছাড়া মানে সেই পর্যায়ে গেলে আর কি, ল্যাব মিট ছাড়া অন্য কোনো মিটও পাবেন না। সমস্ত কিছু ফর্টিফাইড খেতে হবে আপনাকে, টোটাল কন্ট্রোল, মানে সমস্ত কর্পোরেট, জায়নিজ কর্পোরেট প্রডিউসড, সাধারণ মানুষের কোনো প্রডিউস বা প্রোডাকশন, কৃষি বলুন, শাকসবজি বলুন, কিছু বলুন, সব কিছুই থাকবে না। এটাই ওদের স্বপ্ন, মানে টোটাল কন্ট্রোল। সমস্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য সব জায়নিজ কর্পোরেটই বানাবে। সাধারণ মানুষের হাতে কিছু থাকবে না, সেলফ এমপ্লয়মেন্ট বলে কিছু থাকবে না। তাহলে কি থাকছে? ভাতা এবং সোশ্যাল স্কোরের মাধ্যমে কাকে কাকে ভাতা দেওয়া হবে, কাকে আউট করা হবে, কাকে এলিমিনেট করা হবে, কার অ্যাকাউন্ট আর কাজ করবে না, কার অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হবে, অবাধ্য নাগরিক। এই সমস্ত কিছু ওরা করতে পারবে যদি প্রকৃতির ওপর টোটাল কন্ট্রোল ওরা করতে পারে, এবং সংযুক্তির ওপর টোটাল কন্ট্রোল করতে পারে ওরা, এবং ক্যাশের ওপর যদি কন্ট্রোল করতে পারে। এই ভাবুন না, ধরুন আপনাকে বলা হলো কোনো কারণে আপনি দেখলেন অনলাইনে, আমাজন বলুন, যাই বলুন, আপনি পাচ্ছেন না বা চাইছেন না, অ্যাক্সেস করতে পারছেন না। আপনি ওখান থেকে কেনাকাটা না করে আপনি পাশের মুদির দোকান থেকে কিছু কিনে আনলেন, তাই তো? আমরা তো কেনাকাটা করি না অনলাইন থেকে। এবার সেই মুদির দোকানটা তুলে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। আপনার আশপাশে কোনো দোকানই থাকলো না, যেটা ওরা করতে চাইছে, যেটা ওরা করে ফেলেছে ইউরোপের শহরগুলোতে, মূলত মেট্রো সিটিগুলোতে। কি করবেন আপনি অনলাইন ছাড়া? তাই তো? তখন আপনার ক্যাশ লাগবে? কিছু লাগবে না। তাহলে ডিজিটাল কারেন্সি লাগবে। তো তাহলে টাকা বিলুপ্ত হয়ে যাবে, এই কনসেপ্টটা, মানে পেপার কারেন্সি বিলুপ্ত হয়ে যাবে, সেইটা ওদের টার্গেট ধরতে পারেন, পেপার কারেন্সি বিলুপ্ত করা। কিন্তু কারেন্সি একটা ওদের রাখতেই হবে, যেটার বিনিময়, কারণ বাটার সিস্টেম তো আসবে না এখন। আসবে না। 2 কেজি ধানের বিনিময়ে 1 কেজি চাল কি করে আসবে না বাটার সিস্টেম। তাহলে পেপার, যেটা ওই যে পরিবেশ দূষণ করছে, গাছ কেটে, পেপার তো টাকার কাগজ থেকে হয়, এসব বলে টুলে ওরা বলছে। তো পেপারলেস, মানে শুধুমাত্র টাকা নয়, বইপত্র ওদের টার্গেট, বহু আগেই বলেছে। কাগজপত্রের দাম অগ্নিমূল্য করে দিয়েছে ইতিমধ্যে, আগামীতে আরো করবে, যাতে করে মানুষ ই বুকের দিকে যায়, অনলাইনের দিকে যায়, অনলাইন পাবলিকেশন করে, অনলাইনে পড়াশোনা করে। দেখতেই তো পাচ্ছেন, সব প্রমোট করা হচ্ছে। তো তাহলে ভাতা যেমন আসবে, এবং সেটা তো আপনার ডিজিটাল কারেন্সিতে ভাতা ঢুকবে। এই যে লক্ষ্মীর ভান্ডার ঢোকে, কিসে ঢোকে? বাড়িতে গিয়ে, মানে ক্যাশ দিয়ে আসে সরকার, দিদিমণি বাড়িতে দুয়ারে দুয়ারে গিয়ে কি 1000 টাকা বা 1500 টাকা করে ক্যাশ দিয়ে আসে না, ওটা অ্যাকাউন্টে ঢোকে। তাহলে ওটা কি হলো? পেপারলেস। যত ভাতা আছে পেপারলেস। আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন, পেপারলেস। ওলাতে যারা কেনাকাটা ওঠেন, ওলা উবেরে যারা ওঠেন, আমার সহযোদ্ধারা ওঠে না বেশিরভাগই, আমি বিপদে পড়লে আলাদা কথা, তারা কি করে? পেপারলেস। তো এইটাকেই ওরা করতে চাইছে। তো কারেন্সি ব্যাপারটা থাকবে, টাকা মানে পেপার ব্যাপারটা ওরা বিলুপ্ত করবে, এটা ব্যাপার। কিন্তু পুরোটা পারবে না, পারবে না। নরওয়েতে পারেনি, সুইডেনেও পারেনি। সুইডেনে কতটা হয়েছিল? 99% এরকম বলা হতো। ওটা ওটা মানে তথ্য অনুসারে সবচেয়ে বেশি ক্যাশলেস। কিন্তু সেই সুইডেন এখন ক্যাশে ফিরছে। এ নিয়ে আমার ভিন্ন লেখা রয়েছে, পরে ভিডিও করব, কেন সুইডেন কেন আবার ক্যাশকে এনকারেজ করতে বাধ্য হচ্ছে বিভিন্ন কারণে। তাহলে পারবে না, তবে লক্ষ্য ওটা ওদেরই, ওটা এটাই।
আর আমাদের মতো দেশে, দরিদ্র দেশে, গরিব মানুষের দেশে এটা ওদের পক্ষে সম্ভব নয়। পুরো পেপারকে উড়িয়ে দেওয়া, পেপারলেস করা সম্ভব নয়। তবে সোশ্যাল স্কোরিং ওরা শহরগুলোতে তো করতেই পারবে বলে আমার বিশ্বাস, এবং ভাতা তো ওরা চালুই করে দিয়েছে ইতিমধ্যেই, ওটা লার্জ স্কেলে চালু করবে, এবং সেক্ষেত্রে আপনার ডিজিটাল আইডি, ভোটার যে স্যার যে কারণে করলো, আপনার ওপর নজরদারি, টোটাল কন্ট্রোলের কাজে এবং ভাতা দেওয়ার ক্ষেত্রে এটা কাজে লাগাবে বলে আমার বিশ্বাস। এটাই উদ্দেশ্য। পাশাপাশি ইউজলেস ইটার্স বলে যাদেরকে ওরা মনে করছে তাদেরকে কাট আউট করে দেবে এবং তাদেরকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলবে, এটা করবে। ভোট দিন আর না দিন ওদের যায় আসে না। কত লোক ভোট দেয় না, আমি তো ভোট দিইনি, আমি তো 34 প্রথম ভোটার আই কার্ডই করেছি 40 বছর বয়সে, তার আগে তো ভোটই দিইনি আমি সেভাবে দেখতে গেলে। তো কি হলো তাতে? ম্যাটার হচ্ছে অর্থনীতি। ওরা টাকা খরচা করবে না আপনার জন্য, খরচা করতে দেবে না আপনার। আপনি আপনি প্রকৃতিতে থাকবেন, খাবেন দাবেন, ঘুরে বেড়াবেন, ওদের কোনো কমে লাগবেন না, ওষুধ খাবেন না, কিছু করবেন না, ওদের প্রোডাক্ট কিনবেন না, নিজের মাঠে ফসল ফলিয়ে খাবেন, নিজে পেঁপে গাছ লাগাবেন, এসব ওরা চাইবে না। চাইবে পুরোটা আপনি ডিপেন্ডেন্ট হন এবং ওদের কাছে ল্যাজ নাড়ুন, এবং আপনি এমন কিছু করুন যেটা ওদের কাজে লাগবে, না হলে আপনি ইউজলেস ইটার্স। গেল। আচ্ছা, এবারে আসছি পরিবারের ভবিষ্যৎ। পরিবার মানে এখন যেটা বলি, আমাদের দেশে এখন মূলত পরিবার বোঝায় নিউক্লিয়ার ফ্যামিলি, অর্থাৎ বাবা মা সন্তান, একটি বা দুটি নিউক্লিয়ার ফ্যামিলি। প্রশ্নটা বলে নি আর একবার, পরিবারের ভবিষ্যৎ কি এই প্রশ্নটা। তাহলে নিউক্লিয়ার ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি এখন নেই বললেই চলে। শহরাঞ্চলে, গ্রামে গঞ্জে কোথাও কোথাও কোনো কোনো জায়গায় এখনো জয়েন্ট ফ্যামিলি দেখা যায়, কমে গেছে, নেই বললেই চলে। তো জয়েন্ট ফ্যামিলি কবে থেকে ভাঙতে শুরু করলো? মূলত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জয়েন্ট ফ্যামিলি ভাঙতে শুরু করলো, কারণ ডিসপ্লেসমেন্ট অফ পিপল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বহু মানুষ, তাদের বাড়ি ঘর ধ্বংস হয়েছে, 5 কোটি মানুষ মারা গেছে, পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে, প্রকৃতি থেকে মানুষ আরো বেশি বিচ্ছিন্ন হয়েছে, তার ফলে নিজের জায়গায় রোজগারের আর সুযোগ থাকেনি, তার ফলে তাদেরকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেতে হয়েছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হওয়ার কারণেই মূলত, এবং জীবিকার তাগিদে মূলত তাদের এই সময় ভাঙন দেখা দেয় জয়েন্ট ফ্যামিলিতে। তারপরে এলো শহরাঞ্চলগুলোতে নিউক্লিয়ার ফ্যামিলি, গ্রামে বাবা মা থাকে, স্বামী স্ত্রী শহরে, তারপরে তো বৃদ্ধাশ্রম, যাও সেটা বাকি অন্য কাহিনী। এবার কি হবে? এবার নিউক্লিয়ার ফ্যামিলিগুলো ভাঙবে 2050 সাল নাগাদ যদি আমি বলি, মানে আজ থেকে ধরুন আরো 20-22 বছর পরে। তাহলে আমরা দেখব যে শহরাঞ্চলে পরিবার বলতে আমরা এখন যা বুঝি নিউক্লিয়ার ফ্যামিলি, সেটার এক্সিস্টেন্স থাকবে না মেট্রো শহরগুলোতে। দেরি আছে, ভয় পাবেন না, এক্সিস্টেন্স থাকবে না। হয়তো দেখা যাবে তখন শহরাঞ্চলে বসবাসকারী 20% মানুষ হয়তো পরিবারের মধ্যে থাকবেন, মানে বাবা মার সঙ্গে লালিত পালিত হবে শিশুরা, এরকম 20% জনগণের 20% মানে পরিবারের মধ্যে থাকবেন। বাকি 80% পরিবারে থাকবেন না। কিরকম? মানে সিঙ্গল মাদার না সিঙ্গল প্যারেন্ট, মানে নিউক্লিয়ার পরিবার যখন ভেঙে যায় তখন কি পরিবার হয়? সেখান থেকে সিঙ্গল প্যারেন্ট, অর্থাৎ বাবা অথবা মা যে কোনো একজনের সাথে থাকে। ক্লিয়ার? কেন হচ্ছে? এটা হবে ডিভোর্সের কারণে হবে। ডিভোর্সের কারণে হবে কারণ বিভিন্ন কারণে, একদিকে ধরুন শুধু একটা কারণ ডিভোর্স, অবশ্যই ডিভোর্স বাড়বে শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে, মধ্যবিত্তের মধ্যে, বিশেষ করে শহরাঞ্চলে ডিভোর্স রেট আরো হাই হবে। আর এই কারণে সিঙ্গল প্যারেন্ট ফ্যামিলি, মায়ের সাথে সন্তান বা বাবার সাথে সন্তান, এরকম পরিবার দেখা যাবে আরো বেশি করে। গেল। আর কি? মৃত্যু। বাবা মার মধ্যে একজনের অকাল মৃত্যু, আগামীতে ফার্মা কোম্পানির চক্করে পড়ে সেটা বাড়বে, তারপরে সিঙ্গল প্যারেন্ট পরিবার বাড়বে। আর কি? আরো অনেক কারণ আছে। প্রথমত, বিয়ের আগে যৌন সম্পর্ক, শারীরিক সম্পর্ক, তাই তো, যেটা খুব স্বাভাবিক হয়ে গেছে এবং
আমরা জানি এটা আইনও হয়ে গেছে বিদেশে, আমাদের দেশেও আইন হয়ে গেছে প্রায় বলতে গেলে। আহ, মানে অর্থাৎ লিভ ইনের ফলে যে সন্ততি, সে কারণেও কিন্তু সিঙ্গেল পরিবার, সিঙ্গেল প্যারেন্ট পরিবার বাড়বে এবং অনেকেরই বাচ্চা কাচ্চা হবে না, বেশিরভাগই লিভ ইনে থাকা, তারা সন্তান নিতেই চাইবে না দুটো কারণে। একটা হলো মাইন্ডসেট, মানসিক যেভাবে তাদের তৈরি করা হবে, দায়িত্ব এড়ানোর ব্যাপার থাকবে। আর একটা কারণ, বড় কারণ, জীবিকা। তারা সন্তান প্রতিপালন করবার জন্য যে জীবিকা, অর্থনীতির দরকার আছে, সেটা তারা পাবেন না। দুজন চাকরি করলেও লাইফস্টাইলের যে ব্যাপারটা, সন্তানের এডুকেশন বা অন্যান্য, তারা তো ওইভাবেই মানুষ করতে চাইবেন লাইফস্টাইল অনুসারে, সেটা তারা পারবেন না বলে তারা ওই সন্তান নেবেন না, নিলেও দায়িত্ব নিতে চাইবেন না। তার ফলে একটা কনফ্লিক্ট তৈরি হবে, আর কনফ্লিক্টটা তো এখনো খুব বড় পর্যায়ে আছে, আগামীতে তীব্র আকার নেবে। তার ফলে নিউক্লিয়ার ফ্যামিলির অস্তিত্বও আগামীতে মেট্রো শহরগুলোতে থাকবে না, এবং সিঙ্গল প্যারেন্ট ফ্যামিলি অথবা একা পুরুষ একা নারী, সন্তান নেই বা বিয়েই করেননি, অবিবাহিত, মানসিকতার কারণে, পাশাপাশি জীবিকাহীনতার কারণে তারা বিয়ে করতে পারেননি, দায়িত্ব আছে, অর্থনীতি আছে, সমস্ত কিছু মিলিয়ে তারা বিয়ে করতে পারবেন না, একা থাকবেন। এই রকম মানে তো মূলত আর্থিক কারণে অবশ্যই এই সংখ্যাটা বহু বাড়বে। তারা 80% মধ্যে থাকবেন, আর 20% পরিবারের মধ্যে থাকবেন। 2045-50 এরকম সময়ের কথা আমি বলছি, যেটা এখনো দূরে আছে। গ্রামে কি হবে? গ্রামে জয়েন্ট ফ্যামিলি যা আছে সেটা আর থাকবে না, সেগুলো ভেঙে যাবে এবং নিউক্লিয়ার ফ্যামিলি গ্রামে দেখা যাবে। অর্থাৎ এখন আমরা শহরে যে সংখ্যায় নিউক্লিয়ার ফ্যামিলি দেখতে পাচ্ছি, গ্রামে সেই সংখ্যায় নিউক্লিয়ার ফ্যামিলি দেখতে পাবো বেশি বেশি করে, এবং জয়েন্ট ফ্যামিলির অস্তিত্ব একদমই থাকবে না, কারণ মানুষ, জনসংখ্যা তার মধ্যে একটা শিফট হবে, ডেমোগ্রাফিক শিফট হবে। তবে হ্যাঁ, ফ্যামিলি মানে নিউক্লিয়ার ফ্যামিলি হলেও পরিবার ব্যাপারটা গ্রামে কিন্তু থাকবে। মানে 2040-50-এও পরিবার প্রথা একেবারে দেশ থেকে বিলুপ্ত হচ্ছে সেটা বলা যাবে না। গ্রামগুলোতে পরিবার থাকবে, যৌথ পরিবার একেবারেই থাকবে না, অলমোস্ট নীল, শুধু নিউক্লিয়ার পরিবার থাকবে। আর নিউক্লিয়ার ফ্যামিলি, আর শহরগুলোতে নিউক্লিয়ার ফ্যামিলি থাকবে, সিঙ্গল প্যারেন্ট ফ্যামিলি থাকবে, মিলিয়ে মিশিয়ে থাকবে। সিঙ্গল প্যারেন্ট ফ্যামিলির সংখ্যাটা বেশি হবে নিউক্লিয়ার ফ্যামিলির তুলনায়। আর পরিবার বলতে মানে নিউক্লিয়ার ফ্যামিলি যেটা বলি, সেটা হয়তো 20% ক্ষেত্রে থাকবে। 80% ক্ষেত্রে হয় ওই ডিভোর্সড হওয়ার ফলে সিঙ্গল প্যারেন্ট, অথবা বিয়ে না করে সন্তান নেওয়ার ফলে সিঙ্গল প্যারেন্ট, এইরকম পরিবার থাকবে। অর্থাৎ পরিবারের পারিবারিক কাঠামোটা পুরোটাই রিসেট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই সময়টা আমাদের দেখতে হবে না, কিন্তু পরবর্তী প্রজন্ম তাদেরকে দেখতে হবে। তো এটাই হলো বাস্তব, এভাবেই প্রোগ্রেসের দিকে আমরা যাচ্ছি। মানে যে প্রোগ্রেস আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তার জন্য আমি সংক্ষেপে বলে দিলাম। এইটাই বিষয়। এইটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগে, আমি সে সময় যাচ্ছি না। যাই হোক, আজ এখানেই অনেকটা সময় নিলাম। কালকে তো এইভাবে লাইভ করতে পারবো না, বইমেলার মাঝখানে এত দীর্ঘ লাইভ সম্ভব নয়। কালকে আসুন, স্টল নাম্বার 187, গেট নাম্বার 4। আমি 1টা থেকে থাকবো 7:30 পর্যন্ত। সরস্বতী পুজো, অনেকেরই ছুটি, প্রায় সবারই ছুটি। আসুন, দেখা হবে, কথা হবে। শুভরাত্রি।